ওকে, তো সবাইকে গুড ইভিনিং। আবারও আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তার মধ্যে আমরা মিডিল ইংলিশ পিরিয়ড পর্যন্ত শেষ করেছি গত ক্লাসে, এবং চসার এজের বিষয়টা শুরু করেছি, তাই না? এজ অফ চসার। জি স্যার। তো পড়াশোনা করে তো আমরা উইলিয়াম জেলং থেকে প্রথমত পড়ছিলাম। উইলিয়াম জেলংয়ে একটু চলে যাই আমরা। চসার চসার আচ্ছা আচ্ছা, তো আমরা আহ, মোটামুটি কিছু কিছু ঘটনা আগে আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে নিই, হ্যাঁ? তারপরে না হয় আমরা উইলিয়াম জেলংয়ের বইতে যাব। আচ্ছা, দ্য এজ অফ চসার। আমাদের মিডল ইংলিশ পিরিয়ডের কিছু কিছু ঘটনা এজ অফ চসারের সাথে রিলেটেড থাকবে, যে ঘটনাগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, তাই না? দেখো তো, আমরা মিডল ইংলিশ পিরিয়ডে কি এই তথ্যগুলো পড়েছি না? দ্য 100 ইয়ার্স ওয়ার। জি স্যার। হ্যাঁ, 100 ইয়ার্স ওয়ারটা পড়েছি। এই 100 ইয়ার্স ওয়ারে কিন্তু চসার কিন্তু অংশগ্রহণ করেন, বুঝতে পেরেছ? এবং তিনি জি এর স্যার। উদ্দেশ্যে ফ্রান্সে যান, সেটা আমরা পাবো। তারপর হচ্ছে ব্ল্যাক ডেথ অ্যান্ড ইটস আফটারমাথ, আমরা ব্ল্যাক ডেথের ব্যাপারটা জেনেছি। তারপর হচ্ছে প্রিজেন্ট রিভোল্টের কথাটাও জেনেছি, কারণ এগুলো সব মিডিল ইংলিশ পিরিয়ডেরই ঘটনা। আর চসার আসলে মিডিল ইংলিশ পিরিয়ডেরই রাইটার, ঠিক আছে? কিন্তু তার এজটাকে একটু ডিফারেন্ট করে দেখানো হয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তারপরে এখানে যে ব্যাপারটা আসছে সেটা হলো দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য চার্চ অ্যান্ড কলস ফর রিফর্ম। এই জায়গাটা আমাদের একটু ওখানে পড়েছিলাম, যে উইকলিফ, তাই না? জন উইকলিফ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাইবেল ট্রান্সলেট করেন, তাই না? বিশেষ করে নিউ টেস্টামেন্ট, যেটা গসপেলগুলোকে তিনি ট্রান্সলেট করে জনগণের কাছে প্রচার করেন। এটা কিন্তু আমরা গত মিডল ক্লাসও দেখছি। তারপর হচ্ছে দ্য রেইন অফ রিচার্ড দ্য সেকেন্ড অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এটাও দেখছি। এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে চর্চার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা আমাদের লিটারি হিস্ট্রির মধ্যে থেকে আমরা একটু দেখব। হ্যাঁ, লিটারি হিস্ট্রির মধ্যে আমরা দেখবো। এই শিটটা কিন্তু আমি দিয়ে দিব, কারণ এই শিটের কিছু অংশ অলরেডি আমরা মিডল ইংলিশ পিরিয়ডে পড়েছি। মানে হিস্ট্রিটা কি, যখন তুমি ধারাবাহিকভাবে পড়বা দেখবা যে একটা এজের সাথে আর একটা এজের কিন্তু একটা লিঙ্ক আছে। সব তো আর একদম টাইমের সাথে সাথে ফিক্সড হয়ে যায়নি, হয়ে যায় এরকম কিছু? বলো, যে টাইম শেষ মানে সব শেষ হয়ে যায়, এরকম কিছু? হুম? এরকম কিছু না, মানে একটা এজের ঘটনা আর একটা এজের সাথে রিলেটেড হয়ে যায়। তো এই জায়গাটা আমরা একটু যদি দেখি, লিঙ্গুইস্টিক শিফট, দ্য রাইজ অফ মিডল ইংলিশ। এটা তো আমরা দেখেছিলাম যে অ্যাংলো স্যাকশনরা যে ইংলিশ ইউজ করতো সেটা হচ্ছে ওল্ড ইংলিশ, আর ওর সাথে ফ্রেঞ্চ মানে ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়ে গেল কি মিডল ইংলিশ, তাই তো? সেই মিডল ইংলিশ আবার হয়ে গেল কি সাহিত্যের ভাষা। দেখো, এই জায়গা থেকে আমরা একটু যদি পড়ি তাহলে একটু খেয়াল রাখলে ভালো হবে। এই জায়গায় দেখো, দ্য এজ অফ চসার মার্কস আ পিভটাল মোমেন্ট ইন দ্য লিঙ্গুইস্টিক ইভলিউশন অফ ইংলিশ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লিঙ্গুইস্টিক ইভলিউশন, সেটা বিশেষ করে শুরু হয়, মানে বিশেষ করে মানে খেয়াল করা যায় হচ্ছে চসার এজে। মিডল ইংলিশ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টাইম, ওয়াজ বিগিনিং টু স্টেবিলাইজ অ্যাজ আ লিটারি মিডিয়াম। তাহলে আগে সাহিত্যকর্মের ল্যাঙ্গুয়েজ কী ছিল বলো তো? ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চ, তাই তো? মানে কোর্টের ভাষা ছিল ফ্রেঞ্চ, সাহিত্যকর্ম রচিত হতো ফ্রেঞ্চ এবং ল্যাটিন ভাষায়। কিন্তু এই চসার এই যে এসে প্রথম ইংলিশকে লিটারেরি মিডিয়াম মানে লিটারেরি মানে কী বলবো ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা শুরু হলো। দিস ডেভেলপমেন্ট ওয়াজ ইন পার্ট স্পার্ড বাই দ্য গ্র্যাজুয়াল ডিক্লাইন অফ নর্মান ফ্রেঞ্চ। এই যে নর্মান ফ্রেঞ্চের যখন ডিক্লাইন হচ্ছে 100 ইয়ার্স ওয়ারের কারণে, অ্যান্ড দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস অ্যাক্রস ইউরোপ। ভার্নাকুলার মানে কি জানো বলছিলাম, বলো তো এই কথাটা? সাধারণ মানুষের ভাষা। হ্যাঁ, কমন পিপলদের ভাষা। বাই অনেকের চুজিং টু রাইট ইন ভাষা ইংলিশ। যেটা। আর এ কারণেই চসার কী করলেন, সিদ্ধান্ত নিলেন যে তিনি ইংরেজিতে লিখবেন। এ কারণে চসার অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ এলিভেটেড দ্য স্ট্যাটাস অফ মিডল ইংলিশ। মিডল ইংলিশের যে স্ট্যাটাসটা সেটা অনেকখানি উন্নত করে ফেললেন। কীভাবে? মেকিং ইট অ্যাক্সেসিবল টু দ্য জেনারেল পপুলেস রাদার দ্যান রেস্ট্রিক্টিং লিটারেচার টু দ্য এডুকেটেড এলিট।
তাহলে শিক্ষিত এলিটদের কাছে শুধুমাত্র সাহিত্য বা লিটারেচার রেস্ট্রিক্ট না রেখে তিনি কমন পিপলদের কাছেও নিয়ে গেলেন সাহিত্যকর্মটা। চসার চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ওয়াজ আ পাওয়ারফুল স্টেটমেন্ট অফ ইনক্লুসিভলি, দেখো হ্যাঁ, ইনক্লুসিভিটি মানে তিনি ইনক্লুসিভিটি মানে হচ্ছে সব কিছুর মধ্যে অন্তর্ভুক্তিকরণ যেটা। হিজ দ্য ক্যান্টারবেরি টেলস ফর ইনস্ট্যান্স শোকেজেস দ্য ভ্যারাইটি অ্যান্ড রিচনেস অফ মিডল ইংলিশ। তিনি বিশেষ করে তার এই ক্যান্টারবেরি টেলসে, প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলসে মিডল ইংলিশটা যে ব্যবহার করেছেন, এই ব্যবহারের মাধ্যমে তিনি এই ভাষারও যে একটা ভ্যারাইটি রয়েছে, রিচনেস রয়েছে, সেটা কিন্তু শো করেছেন। ক্যাপচারিং দ্য ডায়ালেক্টাল, দেখো ডিফারেন্স অ্যামং হিজ ক্যারেক্টার্স, এবং তিনি দেখিয়েছেন ক্যান্টারবেরি টেলসে তার যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের ভিতরে যে ভাষাগত পার্থক্য রয়েছে সেটাও কিন্তু তিনি তার ক্যান্টারবেরি টেলসে দেখিয়েছেন। কারণ কি, হু কেম ফ্রম ডাইভার্স সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, কারণ ক্যান্টারবেরি টেলসে তিনি যে চরিত্রগুলো তৈরি করেছেন বা যে গল্পগুলো বলেছেন সেগুলো আসলে সমাজের বিভিন্ন লেভেল থেকে আসা, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। দিস কালেকশন অফ টেলস রিভিল্ড ইংলিশ পটেনশিয়াল অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ক্যাপেবল অফ এক্সপ্রেসিং হিউমার, উইট অ্যান্ড সিরিয়াস থট, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজও যে সাহিত্যকর্মের ক্ষেত্রে হিউমার, উইট বা সিরিয়াস থটকে এক্সপ্রেস করার মতো যোগ্যতা রাখে, সেটা চসার দেখিয়েছেন। আর এই কারণেই চসারকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় ইংরেজি সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে, বুঝতে পেরেছ? তো দেখো, আমরা আগে একটু উইলিয়াম জেলং থেকে আর একটু পড়ে আসি, তা না হলে এখানে মনে হচ্ছে কিছু কিছু জিনিস তোমাদের গ্যাপ পড়ে যাবে, না ঝামেলা হয়ে যাবে বুঝতে। এজ অফ চসার আমরা কতদূর পড়েছিলাম? এজ অফ চসারের ঘটনাটা স্যার 5 রাইটার্স অফ দ্য এজ, হ্যাঁ। ওই পর্যন্ত দিয়ে আমরা চসারের কাজটা শুরু করব নাকি? হ্যাঁ, জি স্যার। চসার আলোচনা আজকে শুরু করব, সেটা বলেছিলাম। তো দেখো, এখানে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো আমাদের অতটা দরকার নেই অত গভীরে যাওয়ার। আমরা মেনলি চসারের লাইফটা দেখব, ঠিক আছে তো? কারণ এই লাইফটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের সাথে রিলেটেড, সেটা হলো স্টেজেস অফ লিটারি ডেভেলপমেন্ট অফ চসার, ঠিক আছে তো? চসারের সাহিত্যকর্মের যে পিরিয়ডগুলো, কোন পিরিয়ডে তিনি কি কি করেছেন, সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসাবে আসে পরীক্ষায় ঘুরে ফিরে। হ্যাঁ, দেখো একটা কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা তোমরা একটু গুরুত্ব দিবা। আমরা কোশ্চেনটা একটু দেখি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। দেখো, এই যে একটা কোশ্চেন আছে এখানে, এই 3টা কোশ্চেন আছে, খুবই মানে ঘুরে ফিরে এগুলোই আসে। দেখো, প্রথমে হচ্ছে ডিসকাস দ্য 3 স্টেজেস অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট, এই কোশ্চেনটা, হ্যাঁ, যেটা আমরা এখন পড়বো। তাহলে কয়টা স্টেজ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্টে কয়টা স্টেজ লাগছে বলো তো? 3টা। বা এটাও এরকম হয়, রাইট আ নোট অন চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার ইন 3 phases, মানে 3টা স্টেজ বা 3 ফেজ, এটা বোঝানো হচ্ছে। আর একটা হচ্ছে দেখো, কনসিডার চসার অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, মানে মূল কথা হলো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, বা ইভ্যালুয়েট চসার্স কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি। এখানে হচ্ছে চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার, আর এটা হচ্ছে চসার্স কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি, এর জন্য তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। আর একটা হচ্ছে তার এই ক্যান্টারবেরি টেলসের মাধ্যমে তিনি ওই 14th century পিপলের যে লাইফস্টাইল, তার সোশ্যাল যে ব্যাকগ্রাউন্ড তিনি দেখিয়েছেন, সেটা অনেক সময় দেওয়া মানে এইভাবে আসে যে হাউ ডিড চসার রিপ্রেজেন্ট হিজ এইজ। দেখো, ডিসকাস চসার অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ হিজ এইজ, তাই তো? তাহলে ডিসকাস করতে বলে তার এইজের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এবারে কোন কোশ্চেন আসে? এখান থেকে কোনো কোশ্চেন এসেছিল দেখি তো। হিস্ট্রি থেকে স্যার স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা, করছি বড়। আসছিল স্যার এই বছর। কি আসছিল?
Chaucer's characters are familiar, common people. Do you agree? Why or why not? হ্যাঁ, এই যে এটা রিপ্রেজেন্টেশন অফ, হ্যাঁ, হাউ ডিড চসার রিপ্রেজেন্ট হিজ এইজ, দেখো এটা, দেখো রিপ্রেজেন্টেশন অফ কমন পিপল মানে রিপ্রেজেন্ট হিজ এইজ, সেটাকে তিনি কীভাবে রিপ্রেজেন্ট করেছেন সেটা এখানে দেখানো হয়েছে, বুঝতে পেরেছ? মানে তার এইজকে রিপ্রেজেন্ট করা, তার মানে কমন পিপল, কমন লাইফ, এগুলোকে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, দেখো কম সেঞ্চুরিজ লাইফ এবং সোসাইটিকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটাই এখানে দেখানো হচ্ছে। ওকে, তো যাই হোক, মোটামুটি এটা যদি এসে থাকে তাহলে এবার এই দুটো কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট, যদি একবার আসে তো পরের আসে না, তো তারপরে যদি এসে থাকে এই দুটার মধ্যে একটু ইম্পর্টেন্ট হিসেবে আমরা দেখে নিতে পারবো। ওকে, তো দেখো আমরা যদি চসার্স লাইফটা পড়ি, বলছি দেখো, ফর আওয়ার কনভেনিয়েন্স দ্য লাইফ অফ চসার ইজ ডিভাইডেড ইন্টু 3 পিরিয়ডস। কয়টা পিরিয়ডে ভাগ করা? তিনটা পিরিয়ড। দ্য ফার্স্ট অফ 30 ইয়ার্স, তাহলে প্রথম 30 বছর, ইনক্লুডস ইজ ইউথ অ্যান্ড আর্লি ম্যানহুড। তাহলে প্রথম 30 বছর যেটা তার ইউথ এবং আর্লি ম্যানহুডকে রিপ্রেজেন্ট করে। এই সময় কি হয়েছিল? ইন হুইচ টাইম হি ওয়াজ ইনফ্লুয়েন্সড অলমোস্ট এক্সক্লুসিভলি বাই ফ্রেঞ্চ লিটারেরি মডেলস। তাহলে প্রথম ফেজে তিনি প্রভাবিত হয়েছিলেন ফ্রান্সের সাহিত্যিক মডেল দ্বারা, বুঝতে পেরেছ? ফ্রেঞ্চ লিটারেরি মডেল দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। অন্যদিকে দ্য সেকেন্ড পিরিয়ড অফ 15 ইয়ার্স, পরবর্তী হচ্ছে 15 বছর, তাহলে প্রথমে হচ্ছে 30 ইয়ার্স, তারপরে হচ্ছে 15 ইয়ার্স, কভার্স চসার্স অ্যাক্টিভ লাইফ অ্যাজ ডিপ্লোমেট অ্যান্ড ম্যান অফ অ্যাফেয়ার্স। তাহলে তিনি এই 15 বছর তিনি একজন ডিপ্লোমেট হিসেবে কাজ করেছেন এবং তিনি যেহেতু কোর্টে ছিলেন রাজার ওই সময় রিচার্ড দ্য সেকেন্ডের, তো সেই হিসাবে তিনি অনেক আন্তর্জাতিক লেভেলের কাজের সাথে যুক্ত ছিলেন। অ্যান্ড ইন দিস দ্য ইটালিয়ান ইনফ্লুয়েন্স সিম স্ট্রঙ্গার দ্যান দ্য ফ্রেঞ্চ। তাহলে প্রথম পিরিয়ডটা ছিল হচ্ছে ফ্রেঞ্চ লিটারারি আইডিয়ালস, এবং থার্ডে হচ্ছে কি, দ্বিতীয়তে কি ছিল? কোন দেশীয় ইয়া দ্বারা প্রভাবিত ছিল? দেখো, ফ্রেঞ্চ, হ্যাঁ না, ইটালিয়ান। তাহলে চসার্স অ্যাক্টিভ লাইফ অ্যাজ ডিপ্লোমেট অ্যান্ড ম্যান অফ অ্যাফেয়ার্স, অ্যান্ড ইন দিস দ্য ইনফ্লুয়েন্স সিম স্ট্রঙ্গার দ্যান দ্য ফ্রেঞ্চ। এবং দ্য থার্ড অফ 15 ইয়ার্স, পরবর্তী 15 বছর, জেনারেলি নন অ্যাজ দ্য ইংলিশ পিরিয়ড, এটাকে ইংলিশ পিরিয়ড বলা হয়, ইজ দ্য টাইম অফ চসার্স রিচেস্ট ডেভেলপমেন্ট। আর এই সময়টা হচ্ছে চসারের সবচেয়ে রিচেস্ট ডেভেলপমেন্ট ঘটে সাহিত্য রচনার ক্ষেত্রে। হি লিভস, স্যার এটা কি উইলিয়াম জেলং থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, উইলিয়াম জেলং থেকে পড়াচ্ছি। স্যার আমি তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো না কেন? দেখো, লাইফ অফ চসার দেখো লাইফ অফ চসার অংশে দেওয়া আছে টাইটেলে। হ্যাঁ স্যার টাইটেল পাইছি কিন্তু জি স্যার পেয়েছি। তাহলে আমরা 3টা এজ পেলাম এবং 3টা এজে তিনি 3টা সাহিত্যিক ল্যাঙ্গুয়েজ এবং ট্রেন্ড দ্বারা প্রভাবিত ছিলেন। ফার্স্ট এজে 30 ইয়ার্স তিনি এটা প্রভাবিত ছিলেন ফ্রেঞ্চ মডেল দ্বারা। পরবর্তী 15 ইয়ার্স সেকেন্ড ইয়ারে, মানে সেকেন্ড স্টেজে তিনি প্রভাবিত ছিলেন ইটালিয়ান ইনফ্লুয়েন্স দ্বারা, ইটালিয়ান লিটারেরি ইনফ্লুয়েন্স দ্বারা, এবং এই ফ্রেঞ্চ ইটালিয়ান এগুলো দ্বারা প্রভাবিত হয়ে তিনি যে মানে যে তথ্যগুলো সংগ্রহ করেন, যে এক্সপিরিয়েন্স অর্জন করেন, সেইগুলোকে তিনি কাজে লাগিয়ে তার থার্ড পিরিয়ডে তিনি প্রচুর সাহিত্যকর্ম রচনা করেছেন। এবং সেগুলো কোন ভাষায় রচনা করেছেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মিউট রাখো। হি লিভস অ্যাট একটু মিউট রাখো, হ্যাঁ, ওদের দিক থেকে সাউন্ড আসছে, একটু মিউট রাখতে হবে। আচ্ছা, হি লিভস অ্যাট হোম, অবজার্ভস লাইফ ক্লোজলি। তিনি এই থার্ড ইয়ারে এসে, যেহেতু তার বয়স মানে থার্ড স্টেজে এসে বয়স যেহেতু বেশি হয়ে যায়, তখন তিনি দেশেই বা এলাকাতে বসবাস করেন, জীবনগুলোকে খুবই দেখো, সার্ভ লাইফ ক্লোজলি বাট কাইন্ডলি, অ্যান্ড হোয়াইল দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ইজ স্টিল স্ট্রং, যদিও ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স তখনও ছিল, কিন্তু অ্যাজ শোন ইন দ্য ক্যান্টারবারি টেলস হি সিমস টু গ্রো মোর ইন্ডিপেন্ডেন্ট অফ ফরেন মডেলস। তিনি ফরেন মডেলস বাদ দিয়ে ইন্ডিপেন্ডেন্টলি নিজের মডেলে লেখা শুরু করেন। অ্যান্ড ইজ ডমিনেটেড চিফলি বাই দ্য ভিগোরাস লাইফ অফ হিজ ওন ইংলিশ পিপল। এবং সাহিত্যকর্ম রচনা কেটে তিনি তার নিজের জনগণের, তাই তো, যে লাইফ, যে কাস্টম বা প্রথা,
সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে তিনি সাহিত্যকর্ম রচনা করেন। কোন এজে? এটা মূলত থার্ড থার্ড স্টেজে এজে, তাই তো? এবার বলছে দেখো, চসার্স বয়হুড ওয়াজ স্পেন্ড ইন লন্ডন। মেনলি তার বয়হুডটা কেটেছে কোথায়? লন্ডনে। অন টেমস স্ট্রিট, তাহলে টেমস যে রিভার আছে, দেখো এই যে টেমস স্ট্রিট নিয়ার দ্য রিভার, হোয়ার দ্য ওয়ার্ল্ডস কমার্স ওয়াজ কন্টিনিউয়ালি কামিং অ্যান্ড গোয়িং। হ্যাঁ, যেখানে কী হতো? যেখানে আন্তর্জাতিক বাণিজ্য আসতো আর যেত, মানে চলতো আর কি। দেখো টেমস রিভার যদি আমরা একটু খেয়াল করি ডিউরিং চসাস টাইম, হ্যাঁ দেখো দেখো 14th সেঞ্চুরিতে, তাই না? চসারের সময়ে দেখো এরকম ছিল, দেখতে পাচ্ছ? এই যে এরকম। তখন কি ব্যবসা বাণিজ্য কি এই ইয়াতে হতো? ওই জাহাজে টাহাজে হতো, উড়োজাহাজ, ট্রেন এগুলোতে হতো, না নৌকাতে হতো, পানিপথে হতো? বলতো পানিপথে হতো। পানিপথে হতো না। তো এখানেই তিনি বসবাস করছেন। এই যে দেখো সব পানিপথে, হ্যাঁ, এই যে জাহাজ নোঙ্গর করছে, কেউ অন্য জাহাজ যাচ্ছে, এগুলো তিনি খুবই অবলোকন করতেন। এই যে হ্যাঁ, এই জায়গাগুলোকে তিনি বোঝানো হচ্ছে, দেখো এটা। তো এখান দিয়ে মানুষের আসা যাওয়া ছিল, মানুষ আসা যাওয়া করতো, এগুলো তিনি দেখতেন। তারপরে দেখো যে দেয়ার হি স ডেইলি দ্য শিপমেন অফ দ্য ক্যান্টারবেরি টেলস জাস্ট হোম ইন হিজ গুড শিপ। দেখো মর্ডেলাইন একটা শিপের নাম, যে শিপের, দেখো ইন হিজ গুড শিপ উইথ দ্য ফ্যাসিনেশন অফ আননোন ল্যান্ডস। বিশেষ করে তিনি এখানে বসে থাকতেন বা দেখতেন কিসের জন্য? যে জাহাজে করে কত ভিন্ন ভিন্ন দেশের মানুষ আসছে। হ্যাঁ দেখো উইথ দ্য ফ্যাসিনেশন, তার এই জানার প্রতি একটা আগ্রহ ছিল। তাহলে উইথ দ্য ফ্যাসিনেশন অফ আননোন ল্যান্ডস ইন হিজ ক্লথস, হ্যাঁ, অ্যান্ড কনভারসেশন, তিনি তাদের সাথে কথা বলতেন, নতুন নতুন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেন, এটা তার একটা প্যাশন ছিল আর কি। অফ হিজ এডুকেশন উই নো নাথিং। তার শিক্ষা ব্যাপারটা কেমন ছিল, তিনি কতটুকু শিক্ষিত ছিলেন সেটা অবশ্য আমরা কিছু জানি না, এক্সেপ্ট দ্যাট হি ওয়াজ আ গ্রেট রিডার। শুধু এটুকু বলা যাবে যে তিনি খুবই, মানে খুব একটা বড় ধরনের পাঠক ছিলেন, হ্যাঁ, পড়ুয়া ছিলেন আর কি। এখানে খেয়াল করে এবার, হিজ ফাদার ওয়াজ আ মার্চেন্ট। কি মার্চেন্ট ছিলেন? ওয়াইন মার্চেন্ট। তার বাবা ছিলেন একজন ওয়াইন মার্চেন্ট, পারভিয়ার টু দ্য রয়্যাল হাউস, এবং রয়্যাল হাউস হোল্ডে তিনি ওই ওয়াইন সরবরাহ করতেন। অ্যান্ড ফ্রম দিস অ্যাক্সিডেন্টাল রিলেশনশিপ বিটুইন ট্রেড অ্যান্ড রয়্যালটি, তাহলে তার বাবার ব্যবসার সাথে রাজদরবারের সাথে একটা লিঙ্ক ছিল। আর এ কারণেই চসার একটা সুযোগ পেয়ে গেল, বুঝতে পারছো? তাহলে বাবার লিঙ্ক থাকার কারণে চসার কি হলো? মে হ্যাভ অ্যারাইজেন দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাট 17 ইয়ার্স, 17 বছর বয়সে চসার ওয়াজ মেড পেজ টু দ্য প্রিন্সেস এলিজাবেথ, তাই তো? এলিজাবেথ দ্য ফার্স্ট, তিনি তখন রানী হননি। তাহলে প্রিন্সেস এলিজাবেথ দ্য ফার্স্টের কি বানানো হলো? তাকে পেজ বানানো হলো। পেজ বুঝো? পেজ কি জিনিস? জি স্যার। কি জিনিস? ফলোয়ার্স, হুম, এক ধরনের ফলোয়ার্স। ফলোয়ার্স মানে? ফলোয়ার্স অর সার্ভেন্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো, হোয়াট ইজ পেজ ইন রয়্যাল কোর্ট? রয়্যাল কোর্ট বা রয়্যাল ফ্যামিলিতে পেজ কি জিনিস? দেখো মেনলি পেজ হচ্ছে রাজা বা রানীরা এক ধরনের লম্বা এরকম ড্রেস পরতো, দেখছো? এই যে লম্বা ড্রেস পরতো এরকম, আর সেই ড্রেসটাকে পিছনে একজন ধরে নিয়ে যেত, বুঝতে পেরেছ? পিছনে একজন সাপোর্ট করে নিয়ে যেত, এই যে ধরে নিয়ে যেত, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছ, এই যে এই। তো এরা ছিল ছোট বাচ্চাদেরকে পেজ হিসাবে ইউজ করা হতো। তো দেখো এখানে সেটাই বলা হচ্ছে যে আ পেজ ইন রয়্যাল কোর্ট ওয়াজ হিস্ট্রিক্যালি আ ইয়ং বয় অফেন অফ নোবেল বার্থ সার্ভিং অ্যাজ অ্যান অ্যাটেন্ডেন্ট অ্যান্ড অ্যাপ্রেন্টাইজ টু আ নাইট, লর্ড অর মোনার্ক। কোনো নাইট, লর্ড বা মোনার্কের অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতো, এবং তার সাথে সাথে সে কী কী শিখতো? লার্নিং শিভালরি, কোর্টলি ম্যানার্স, অ্যান এসেন্সিয়াল স্কিল লাইক রাইডিং অর কমব্যাট, যুদ্ধ, ঘোড়ায় চড়া ইত্যাদি শিখতো, যেগুলো প্রয়োজন ছিল এসেন্সিয়ালি স্টার্টিং দেয়ার পাথ টু নাইটহুড অর আদার হাই স্ট্যাটাস। তারপরে এরা হচ্ছে কি ইয়ং বয়, যারা কী হতো? রাজা বা লর্ড বা নাইটদের অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করতো,
তাহলে শেক্সপিয়ারও চসার হয়ে গেল কি কুইন এলিজাবেথ, সরি দ্য প্রিন্স এলিজাবেথের কি পেজ হয়ে গেল নাকি? কারণ তার বাবার একটা সংযোগ ছিল রয়্যাল কোর্টের সাথে, আর সেই স্বার্থেই ছেলেকে তিনি রয়্যাল কোর্টের সাথে একটা সংযোগ বানিয়েই দিলেন। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ হিস কানেকশন উইথ দ্য ব্রিলিয়ান্ট কোর্ট। আর এটাই হচ্ছে এই ব্রিলিয়ান্ট কোর্টের সাথে তার একটা কানেকশন। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ হিস কানেকশন উইথ দ্য ব্রিলিয়ান্ট কোর্ট, হুইচ ইন দ্য নেক্সট 40 years আন্ডার 3 kings হি ওয়াজ টু নো সো ইন্টিমেটলি। দেখো তো সেখানে সে কত বছর কাটিয়েছে রাজদরবারে? 40 বছর। 40 বছর, এবং তার ওখানে থাকা অবস্থায় তিনটা রাজাকে তিনি পার করেছেন, মানে 3টা রাজার অধীনে তিনি কাজ করেছেন। অতএব এ কারণেই দেখো তার একটা ভালো ধরনের একটা সম্পর্ক ছিল রাজদরবারের সাথে, এবং মানুষ সম্পর্কে তার একটা ভালো ধারণা আমরা মানে তিনি যে পেয়েছিলেন সেটা আমরা বুঝতেই পারি। অ্যাট 19 বছর বয়সে, তাহলে পেজ হলো কত বছর বয়সে? 17, তাই না? দেখো অ্যাট 17 years. At 19 he went with the king on one of the many expedition of the 100 years war. হ্যাঁ, রাজার সাথে তিনি 100 years ওয়ারে যে যুদ্ধগুলো হতো, ব্যাটলগুলো হতো, কোনো একটা ব্যাটলে রাজার সাথে তিনি সেখানে গিয়েছিলেন। হ্যাঁ, অ্যান্ড হেয়ার হি স শিভালরি অ্যান্ড অল দ্য প্যাজেন্ট্রি অফ মেডিয়েবল ওয়ার অ্যাট দ্য হাইট অফ দিয়ার আউটওয়ার্ড স্প্লেঞ্জার। হ্যাঁ, আর এই যুদ্ধ গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে যুদ্ধে শিভালরি বা হিরোরা কীভাবে যুদ্ধ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যটা হলো কি যে টেকেন প্রিজনার অ্যাট দ্য আনসাকসেসফুল সিজ অফ রাহিম। রাহিম নামে এক জায়গায় আক্রমণ করলে পারে এই ইংল্যান্ডের রাজা পরাজিত হয়, আর পরাজিত হলে দেখো তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। অবশ্য হি ইজ সেইড টু হ্যাভ বিন র্যানসামড বাই মানি আউট অফ দ্য রয়্যাল পার্স, কিন্তু তাকে শেষে টাকা দিয়ে উদ্ধার করা হয়। র্যানসম মানে বুঝো তো? র্যানসম কি জিনিস? মুক্তিপণ। হ্যাঁ, মুক্তিপণ। মুক্তিপণ দিয়ে রাজদরবারের, তাই তো, কোষাগর থেকে বা কোষাধ্যর যেটা বলা যায় কোষাধ্যক্ষ, তাই তো, কোষ থেকে টাকা দিয়ে তাকে উদ্ধার করা হয়। যাই হোক, রিটার্নিং ইংল্যান্ড হি বিকাম আফটার এ ফিউ ইয়ার্স স্কোয়ার অফ দ্য রয়্যাল হাউস হোল্ড। সে রয়্যাল হাউস হোল্ডের স্কোয়ার হলো। তারপর হচ্ছে দ্য পার্সোনাল অ্যাটেন্ডেন্ট অ্যান্ড কনভেন্ট অফ কিং। কিং এবং রানী বা এদের পার্সোনাল অ্যাটেন্ডেন্ট বা কনভেন্ট মানে যারা হচ্ছে বিশ্বাসী সেরকম মানুষ হলো। ইট ওয়াজ ডিউরিং দিস ফার্স্ট পিরিয়ড, এটাই হচ্ছে এটা ঘটেছিল ফার্স্ট পিরিয়ডের সময়, দ্যাট হি ম্যারিড আ মেড অফ অনার টু দ্য কুইন। যে তখন কি করলো, সে ওই কুইনেরই একজন মেড ছিল আর কি, মেড অফ অনার, যে কুইনের সাথে থাকতো, তাকে সে বিয়ে করলো। ঠিক আছে তো? অ্যান্ড দিস ওয়াজ প্রবাবলি ফিলিপা রোয়েট, সিস্টার অফ দ্য ওয়াইফ অফ জন অফ গন্ট। জন অফ গন্টের বোন, সিস্টার, হ্যাঁ, মানে জন অফ গন্টের ওয়াইফের সিস্টার, তার নাম হচ্ছে ফিলিপা রোড, তাকে তিনি বিয়ে করেন। দ্য ফেমাস ডিউক অফ ল্যাংস্টার, ফ্রম নিউমেরাস হুইমজিক্যাল রেফারেন্সেস ইন ইজ আর্লি পয়েন্টস। এবং তার আগের কবিতাগুলোতে তিনি এর অনেক রেফারেন্স দিয়েছেন। ইট হ্যাজ বিন থট দ্যাট দিস ম্যারিজ ইনটু আ নোবেল ফ্যামিলি ওয়াজ নট আ হ্যাপি ওয়ান। দুর্ভাগ্যের বিষয়, এইখানে যে তার একটা বিয়ে হলো, এই বিয়েটা সুখের বিয়ে ছিল না। বাট দিস ইজ পিওরলি আ ম্যাটার অফ সাপোজিশন অর ডাউটফুল ইনফারেন্স। কিন্তু হয়তো এটা একটা ভুল অনুমান ছিল হয়তো, তাই তো, একটা মানে সন্দেহবাদমূলক একটা ইনফারেন্স বা একটা আইডিয়া মানুষের ছিল আসলে। কারণ তার পরিবার হ্যাপি ছিল না আনহ্যাপি ছিল সেরকমটা কিন্তু তার সাহিত্যকর্ম পড়ে আমরা খুব একটা জানতে পারিনি। এটা একটা অনুমান হতে পারে। তাহলে চসার সম্পর্কে কি বুঝতে পেরেছো, সে কেমন ব্যক্তি ছিল? জি স্যার। আচ্ছা, এবার বলছে 1370 চসার ওয়াজ সেন্ট অ্যাব্রোড অন দ্য ফার্স্ট অফ দোজ ডিপ্লোম্যাটিক মিশন। হ্যাঁ, দেখো ওই যে ডিপ্লোম্যাটিক মিশনে তাকে পাঠানো হলো প্রথম। দ্যাট ওয়ার টু অকুপাই দ্য গ্রেটার পার্ট অফ দ্য নেক্সট 15 years। তার প্রথম 30 years পরে পরবর্তী যে 15 years, এই সময় তিনি অনেক ডিপ্লোম্যাটিক কাজ করেছেন। 2 years later হি মেড হিজ ফার্স্ট অফিসিয়াল ভিজিট টু ইটালি। দেখো তিনি তো ইটালিতেও ভিজিট করেন। এই জন্য সেকেন্ড পিরিয়ডটা কি দ্বারা প্রভাবিত হয়েছে, কোন দেশের সাহিত্যকর্ম দ্বারা? ইতালি। ইটালিয়ান বা ল্যাটিন, তাই তো, কারণ তিনি ইটালিতে ভ্রমণ করেন। টু অ্যারেঞ্জ আ কমার্শিয়াল ট্রিটি উইথ দেখো জেনোয়া, অ্যান্ড ফ্রম দিস টাইম ইজ নোটিসেবল আ র্যাপিড ডেভেলপমেন্ট ইন ইস লিটারি পাওয়ার্স অ্যান্ড প্রমিনেন্স অফ ইটালিয়ান লিটারি হিস্ট্রি। দেখো, হ্যাঁ, ইটালিয়ান লিটারি ইনফ্লুয়েন্স তার ভিতরে এসেছিল। ডিউরিং দ্য ইন্টারভেলস বিটুইন হিজ ডিফারেন্ট মিশনস হি ফিল্ড, যখনই কোনো মিশনে যেত বিদেশে, ফিরে এসে তার যে ফাঁকা সময় থাকতো সেই সময় তিনি সাহিত্যকর্ম লিখতেন। দেখো, হ্যাঁ, বলতে দেখো, ডিউরিং দ্য ইন্টারভেলস বিটুইন হিজ ডিফারেন্ট মিশনস হি ফিল্ড ভেরিয়াস অফিস অ্যাট হোম।
চিফ অফ হুইচ ওয়াজ কন্ট্রোলার অফ কাস্টম অ্যাট দ্য পোর্ট অফ লন্ডন। এই যে লন্ডনের পোর্টে তিনি একজন কাস্টম অফিসার হিসেবে কাজ করতেন, ঠিক আছে তো। অ্যান এনরমাস অ্যামাউন্ট অফ পার্সোনাল লেবার ওয়াজ ইনভলভ, আর এই সকল কাজের জন্য পার্সোনাল অনেক লেবার বা পরিশ্রমের দরকার হতো। বাট চসার সিমস টু হ্যাভ ফাউন্ড টাইম টু ফলো হিজ স্পিরিট ইন টু দ্য নিউ ফিল্ডস অফ ইটালিয়ান লিটারেচার। কিন্তু এত ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ওই যে ইটালিয়ান লিটারেচার থেকে যে নতুন যে স্পিরিট বা আগ্রহ তিনি পেলেন, সেটাকে তিনি কিন্তু ফলো করে গেছেন, মানে তাদের স্টাইল করে তিনি লিখেছেন। তাহলে ফার্স্ট স্টেজ ছিল ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সে, আর সেকেন্ড স্টেজ ছিল কি, কোন স্টেজে? ইটালি। ইটালিয়ান ইনফ্লুয়েন্স, তাই তো? কারণ তিনি ইটালিতে ডিপ্লোমেট হিসাবে গিয়েছিলেন। এর মধ্যে দেখো 1386 চসার ওয়াজ ইলেক্টেড, দেখো মেম্বার অফ দ্য পার্লামেন্ট ফ্রম কেন্ট, তাহলে কেন্ট থেকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হন। অ্যান্ড দ্য ডিস্টিংক্টলি ইংলিশ পিরিয়ড অফ হিজ লাইফ অ্যান্ড ওয়াজ বিগিনিং, আর এটাই ছিল হচ্ছে তার ইংলিশ পিরিয়ড। এই সময় তিনি ইংরেজিতে তার সাহিত্যকর্ম লেখা শুরু করেন। দো এক্সিডিংলি বিজি ইন পাবলিক অ্যাফেয়ার্স, তিনি ব্যস্ত থাকা সত্ত্বেও, অ্যান্ড অ্যাজ রিসিভার্স অফ কাস্টম, হিজ হার্ট ওয়াজ স্টিল উইথ হিজ বুকস, কিন্তু বই সবসময় সে পড়তই। ফ্রম হুইচ অনলি নেচার কুড উইন হিম, যেখানে শুধুমাত্র নেচারই তাকে জয় করতে পারে, আর কেউ তাকে এই পড়া থেকে থামাতে পারে না, ঠিক আছে। এরকম একজন পড়ুয়া ব্যক্তি তিনি ছিলেন। এবং অলরেডি আমরা দেখলাম দুইটা এজের কথা আমরা বলে ফেলেছি নাকি, ফার্স্ট এজ কেমন ছিল, সেকেন্ড এজটা কেমন ছিল, ঠিক তো? জি স্যার। এবার কি বলছে দেখো, ইন দ্য 14th century পলিটিক্স সিম টু হ্যাভ বিন ফর অনেস্ট ম্যান আ ভেরি আনসার্টেন বিজনেস। বলছে সৎ মানুষের জন্য এই পলিটিক্স কিন্তু একটা হচ্ছে অনিশ্চিত ব্যবসা। সৎ মানুষের দ্বারা কিন্তু পলিটিক্স হয় না খুব একটা ভালো, বুঝতে পেরেছ? সৎ মানুষ দ্বারা পলিটিক্স ভালো মতো হয় না। তা চসারেরও হয়তো হয়নি। দেখো, চসার ন্যাচারালি অ্যাডিয়ার টু দ্য পার্টি অফ জন অফ গন অ্যান্ড হিজ ফরচুনস রোজ অর ফেল উইথ দোজ অফ হিজ লিডার। মানে তার ভাগ্যটা, যখন কেউ রাজদরবারে থাকতো তার পরিচিতদের মধ্যে, তখন তার ভাগ্যটা ভালো হতো, আর যখন রাজদরবারে তার পরিচিত কেউ সংসদ হিসেবে না থাকতো, সাংসদ হিসেবে, তখন তার দুঃসময় যেত, ঠিক আছে। তারপর হিজ ফরচুন রোজ অর ফেল উইথ দোজ অফ হিজ লিডার ফ্রম দিস টাইম আনটিল হিজ ডেথ, অতএব ওই তারপর থেকে মৃত্যু পর্যন্ত হি ইজ আপ অ্যান্ড ডাউন অন দ্য পলিটিক্যাল ল্যাডার। রাজনৈতিকভাবে কখনো উত্থান হয়েছে, কখনো তার পতন হয়েছে। তবে টুডে উইথ মানি অ্যান্ড গুড প্রসপেক্ট টুমোরো ইন পোয়েট্রি, মানে পোভার্টি, যে কখনো কখনো তার প্রচুর টাকা পয়সা, প্রচুর প্রসপেক্ট রয়েছে ডেভেলপমেন্ট করার, আবার কখনো দেখা যাচ্ছে কি হঠাৎ করে দারিদ্রতার মধ্যে পড়ে গেছে, নেগলিজেন্সের মধ্যে পড়ে গেছে। যেগুলো আমরা পাচ্ছি, রাইটিং হিজ কমপ্লেন টু হিজ এমটি পার্স হুইচ হি হিউমারাসলি কলস। আচ্ছা, ওগুলো দরকার নেই। তাহলে এখানে আমরা দেখলাম মেনলি যে তিনি মোটামুটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে কিন্তু সাহিত্যকর্ম রচনা করেছেন, যদিও তার স্টাইলগুলো তিনি ফ্রেঞ্চ এবং ইটালির যে মডেল, সেগুলো থেকে তিনি অনেক কিছু গ্রহণ করেছেন। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে এই হলো তিনটা পিরিয়ড। তিনটা পিরিয়ড আমি যেহেতু কোশ্চেন আনসার লিখে দিয়েছি, ওই পিরিয়ড অনুসারে তোমরা একটু পড়ে নিবা। ওয়ার্ক অফ চসার ফার্স্ট পিরিয়ড, এখন ওই যে পিরিয়ড অনুসারে তার কাজগুলোকে দেখানো হবে, কোন পিরিয়ডে তিনি কি রচনা করেছেন এবং কোন দেশ দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই দেশের কোন রাইটিং পড়ে তিনি কোন লেখা লিখেছেন, সেটা আমরা এখানে একটু পাবো। আচ্ছা, আমি একটু আসছি 2 মিনিট। ওকে, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তো যেহেতু আমরা অলরেডি জেনেছি যে চসার্সের লিটারারি পিরিয়ডকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে দেখি ফার্স্ট পিরিয়ডে তিনি কি লিখেছেন। আমরা এখান থেকে পড়ছি, দেখো, দ্য বেস্ট নন দো নট দ্য বেস্ট পোয়েম, মানে বেস্ট নন কিন্তু বেস্ট পোয়েম নয়, বাট পোয়েম অফ দ্য ফার্স্ট পিরিয়ড ইজ দ্য রোমান্ট অফ দ্য রোজ। রোমান্ট অফ দ্য রোজ, আর এটা আসলে নিজস্ব লেখা নাই, এটা একটা ট্রান্সলেশন। দেখো, আর ট্রান্সলেশন ফ্রম দ্য ফ্রেঞ্চ রোমান ডি লা রোজ, দ্য মোস্ট পপুলার পোয়েম অফ মিডিল এজেস। তাহলে যেহেতু আমরা বলছি কি যে এই যুগটা বা ফার্স্ট পিরিয়ডে তিনি ফ্রেঞ্চ লিটারারি মডেল দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন, তাই তিনি কি করেছেন, মানে ফ্রেঞ্চ যে সকল রাইটিংগুলো তিনি পড়েছেন সেগুলোকে তিনি আবার ইংরেজিতে ট্রান্সলেটও করেছেন, বুঝতে পেরেছ? এই জন্য প্রথমটা হচ্ছে কি, রোমান্ট অফ দ্য রোজ, ঠিক আছে।
তো এখানে রোমান্ট অফ দ্য রোজে কী কী নিয়ে কথা বলা হয়েছে তা আমাদের দেখার দরকার নেই, জাস্ট আমরা এখানে সাহিত্যকর্মগুলোই দেখব। পারহ্যাপস দ্য বেস্ট পয়েম অফ দিস পিরিয়ড, তবে প্রথম পিরিয়ডের সবচেয়ে বেস্ট পয়েম হচ্ছে ডেথ অফ ব্ল্যাঙ্ক দ্য ডাসেস। দেখো বানানগুলো খেয়াল করো, হ্যাঁ, তৎকালীন সময় এই বানানটা কি বলো তো? ডেথ, হ্যাঁ, দেখো DETHC, ডেথ, ডেথ অফ ব্ল্যাঙ্ক দ্য ডাসেস। এটাকে আবার সংক্ষেপে মেনলি বলা হয়ে থাকে বেটার নন অ্যাজ দ্য বুক অফ দ্য ডাসেস এই নামে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েম। এটা হচ্ছে কি আ পয়েম অফ কনসিডারেবল ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল পাওয়ার রিটেন আফটার দ্য ডেথ অফ ব্ল্যাঙ্ক ওয়াইফ অফ চসার্স প্যাট্রন জন অফ গন্ড। এই যে জন অফ গন্ডের অধীনে তিনি যে কাজ করতেন, তাই না? এবং তার ছিল কি, জন অফ গন্ড মোটামুটি তার ছিল মনে হয় নাকি, ওই যে কিন্তু বলে ভাইরা ভাই বলে না, হ্যাঁ, কারণ এই জন অফ গনের ওয়াইফের সিস্টারের সাথেই তো চসার বিয়ে করে নাকি, হ্যাঁ। তো তার মৃত্যুতে, তাহলে জন অফ গর্নের ওয়াইফের মৃত্যুতে তিনি এই কবিতাটা লেখেন। কবিতাটার নাম কি? ডেথ অফ ব্ল্যাঙ্ক দ্য ডাসেস অথবা বুক অফ দ্য ডাসেস। এটা হচ্ছে কি ফার্স্ট পিরিয়ডের সবচেয়ে বেস্ট একটা। এছাড়াও অ্যাডিশনালি পয়েমস আর দ্য, দেখো কমপ্লেইন টু পাইট, এটা কমপ্লেইন বানান খেয়াল করো, কমপ্লেইন কিন্তু এই নামটা, আ গ্রেসফুল পয়েম। এছাড়াও অ্যান ABC, দেখো ABC, আ প্রেয়ার টু দ্য ভার্জিন, মানে এরকম আছে। আমরা এই দুটার নামই মনে রাখবো মেনলি, রোমান্ট অফ, দেখো রোমান্ট অফ দ্য রোজ, আর হচ্ছে কি ডেথ অফ ব্ল্যাঙ্ক দ্য ডাচেস বা বুক অফ দ্য ডাচেস। হ্যাঁ, এই নামগুলো আমরা একটু খেয়াল, এগুলো হচ্ছে কোন পিরিয়ডের? ফার্স্ট পিরিয়ডের, তাই তো? ওইটা এই যে ডেথ অফ ব্ল্যাঙ্ক দ্য ডাচেস আর বুক অফ দ্য ডাচেস, এই দুইটাই কি একই? একটু সেন্টেন্সটা তুমি পড়ো তো, দেখে তো তুমি কি বললো আমাকে। স্যার মানে মানে এইখানে যে বেটার নন অ্যাজ দ্য বুক অফ দ্য ডাচেস, তার মানে কি মানে মানে আলাদা আলাদা তো না, একই জিনিস বোঝাইছে নাকি এরকম কিছু? কেউ একজন বলো তো কি বোঝাইছে এটা দিয়ে? জি স্যার, একই এইটা নামে ডাকা হয়। একই বই, এটা সুপরিচিত এই নামে বেশি, সেটা বলা হয়েছে। ও জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি বেটার নন অ্যাজ, মানে এই নামে বেশি পরিচিত, বুক অফ দ্য ডাচেস নামে এই বইটা বেশি পরিচিত। তাহলে কি বইটা কি বাংলা অর্থ দিয়ে কি বোঝালো? একই বই না ভিন্ন ভিন্ন বই? এটা একই বই। হ্যাঁ, একই বই। একই বই। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড পিরিয়ডে আমরা একটু খেয়াল করি, দুই একটা করে যেগুলো বলছি ওগুলো খেয়াল রাখবো, বাকিগুলো অত দরকার নেই মাথায় নেওয়ার। সেকেন্ড পিরিয়ড হচ্ছে দ্য চিপ ওয়ার্ক অফ দ্য সেকেন্ড অর ইটালিয়ান পিরিয়ড ইজ ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, আ পোয়েম অফ 8000 লাইনস। দেখো কত হাজার লাইনের পোয়েম এটা? 8000। হ্যাঁ, এবং দ্য অরিজিনাল স্টোরি ওয়াজ আ ফেভারিট অফ ম্যানি অথর্স ডিউরিং দ্য মিডল এজেস। আর এই স্টোরিটা খুবই পরিচিত ছিল। শেক্সপিয়ার অলসো এই ট্রয়লাস এবং ক্রেসিডার উপর ভিত্তি করে তিনি নিজেও একটা ড্রামা লেখেন। দেখো, হ্যাঁ, শেক্সপিয়ার মেক্স ইউজ অফ ইট ইন ইজ ট্রয়লাস অ্যান্ড, এখানে ছিল কি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, বানানটা খেয়াল করো, হ্যাঁ, ক্রেসিডি, আর এটা হচ্ছে কি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা নাম। এটা হচ্ছে শেক্সপিয়ারের রাইটিং, কিন্তু এটা হচ্ছে শেক্সপিয়ারের, আর এটা কার? এটা হচ্ছে চসারের। স্যার ব্রিফ কোর্সে কিন্তু আসে, যেন মিক্স উল্টাপাল্টা না হয়ে যায়, ঠিক আছে তো? এছাড়াও দ্য ইমিডিয়েট সোর্স অফ চসার্স পোয়েম ইজ বোকাসিয়াস, দেখো ইল ফিলোস্ট্র্যাটো, এইখান থেকে তিনি মেনলি সোর্স হিসাবে নিয়েছেন, তথ্য নিয়েছেন, নিয়ে ওটা তিনি লেখার চেষ্টা করেছেন। এছাড়াও আরেকটা হচ্ছে কি, দেখো দ্য হাউস অফ ফেম, হাউস বানানে ইটা দেখো নাই কিন্তু, হ্যাঁ, দ্য হাউস অফ ফেম ইজ ওয়ান অফ চসার্স আনফিনিশড পোয়েমস হ্যাভিং দ্য রেয়ার কম্বিনেশন অফ লফটি থট অ্যান্ড সিম্পল অ্যান্ড হোমলি ল্যাঙ্গুয়েজ শোয়িং দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য গ্রেট ইটালিয়ান মাস্টার। তিনি তাহলে ইটালিয়ান মাস্টারদের যে ইনফ্লুয়েন্স, বড় বড় ইটালিয়ান মাস্টাররা যেভাবে লিখেছেন, চসারও ঠিক সেইভাবে লেখার চেষ্টা করেছেন। এ দিয়ে বোঝা যায় যে তার উপরে একটা বড় প্রভাব ছিল, ঠিক আছে? এরপর তালিটা গেল দ্বিতীয় নম্বর, তাই না, দ্য হাউস অফ ফেম, আর প্রথমটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডে, বানানটা খেয়াল রাখবা। এরপর হচ্ছে তৃতীয়টা খেয়াল রাখো, দ্য থার্ড গ্রেট পোয়েম অফ দ্য পিরিয়ড ইজ দ্য লেজেন্ড অফ গুড উইমেন, বানানগুলো খেয়াল রাখো, দেখো লিজেন্ড বানান, অফ গুড বানান, উইমেন বানান, দেখছো? উইমেন, এই কখন যেমন উচ্চারণ তেমন বানান হতো। এটা হচ্ছে কি থার্ড পোয়েম। তাহলে এই গুরুত্বপূর্ণ পোয়েমগুলো আমরা এই সময়ে পেয়েছি। কোন সময়, কোন পিরিয়ডে এগুলো লেখা বলো তো? সেকেন্ড পিরিয়ডে, হ্যাঁ, তাই তো, সেকেন্ড পিরিয়ডে, যেটা
ইটালিয়ান রাইটার দ্বারা তিনি প্রভাবিত ছিলেন অতিমাত্রায়, তাই তো? বিশেষ করে এই যে ডান্তে, ওভিড, ভার্জিল, এগুলো থেকে তিনি অনেক রাইটিং সংগ্রহ করেছেন, পড়েছেন, এদের লেখালেখি পড়ে তিনি তথ্য নিয়ে নিজের মতো করে নিজস্ব সাহিত্যকর্ম রচনা করেছেন, কখনো কখনো তিনি ট্রান্সলেট করেছেন। এই তাহলে এই দুইটা পিরিয়ড, সংক্ষেপে দুটো প্যারাগ্রাফ হবে। সবচেয়ে বেশি লেখা আসবে হচ্ছে থার্ড পিরিয়ডে, বুঝতে পেরেছো? থার্ড পিরিয়ড, কারণ এটা হচ্ছে এই পিরিয়ডে তিনি তার মাস্টার স্পিচ যে রাইটিংটা, প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস, তিনি সেটা লিখেন। এবং এটা কোন ভাষায় লিখেন বলো তো? ইংরেজি। হ্যাঁ, দেখো চসার্স মাস্টার স্যার মাস্টারপিস মানে কি তার সবচেয়ে মানে হ্যাঁ, বিখ্যাত লেখা? সবচেয়ে ভালো লেখা, শুধু লেখা না, কাজ, ভালো কাজ। সেটা কোনো গান হতে পারে, সেটা কোনো সিনেমা হতে পারে, সেটা কোনো সাহিত্যকর্ম হতে পারে, ঠিক আছে? এই তারপরে দেখো, চসার্স মাস্টারপিস দ্য ক্যান্টারবেরি টেলস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস ইন অল লিটারেচার, ফিলস দ্য থার্ড অর ইংলিশ পিরিয়ড অফ হিজ লাইফ। The plan of the work is magnificent to represent the wide sweep of English life by gathering a motley company together, letting each class society tell its own favorite stories. মানে এখানে তিনি যে কাজ করেছেন সেটা হলো তিনি বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের গল্প তিনি সংগ্রহ করেছেন এইখানে মিলে, তাই বলছে ক্যান্টারবেরি টেলস, টেলস মানে গল্প। দো দ্য গ্রেট ওয়ার্ক ওয়াজ নেভার ফিনিশ, যদি তিনি এটা ফিনিশ করে যেতে পারেননি, চসার সাকসিডেড ইন হিজ পারপাস সো ওয়েল, কিন্তু তারপরেও তিনি তার উদ্দেশ্যে বেশ সফল ছিলেন। দ্যাট ইন দ্য ক্যান্টারবেরি টেলস হি হ্যাজ গিভেন আস আ পিকচার অফ কন্টেম্পোরারি ইংলিশ লাইফ, এই যে হ্যাঁ, তিনি কন্টেম্পোরারি ইংলিশ লাইফকে তিনি তুলে ধরেছেন। ইটস ওয়ার্ক অ্যান্ড প্লে, ইটস ডিডস অ্যান্ড ড্রিমস, মানে ওই সময়ের মানুষের কাজ, কর্ম, স্বপ্ন, ভালোবাসা, সব কিছু, জয়, তাই তো, তারপর হচ্ছে বেদনা, দুঃখ, সব কিছু তিনি তুলে ধরেছেন। দেখো হ্যাঁ, আপনার পড়ার সাথে আমার মিলতেছে না। কোন বই থেকে পড়ছো তুমি? স্যার আমি উইলিয়াম জেলং এর বইটা থেকে পড়তেছি। কারোরই মিলছে না? স্যার মিলছে। স্যার স্যার আপনি তো গ্যাপ পাইতেছে না, মাঝখান দিয়ে তো স্কিপ করে যায়। তুমি হয়তো আমাকে ফলো করতে পারছো না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, যে আমি যে বাদ দিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো তুমি হয়তো খেয়াল করছো না। স্যার থার্ড পিরিয়ডের শুরু থেকে স্যার মিলছে না। তাহলে তোমার বই স্যার ও চসার লাইফের সামনে আর একটু সামনে 2-3 পেজ পরে আছে এগুলা। না, হ্যাঁ স্যার এটা 71 পেজে আছে আমি, কিন্তু মিলছে না। 74 74 এ আছে। জি স্যার মিলছে, পাইছি। একটু ফলো করো, একটু ফলো না করলে তো সমস্যা। যেহেতু আমি তো আর সব পড়ছি না, তাই না, যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলো পড়ে যাচ্ছে, কারণ বাকি ভিতরের বিষয় পড়িয়ে তো লাভ নাই। এই আচ্ছা, মিউট রাখো এবার একটু। এখনো আনমিউট করা আছে কারো? আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, দেখো, প্ল্যান অফ দ্য ক্যান্টারবেরি টেলস, তাহলে তিনি কি প্ল্যান, এই জায়গাটা একটু মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা, কারণ এখানে অনেকগুলো ব্রিফ কোশ্চেনের উত্তর কিন্তু এখানে আছে। প্ল্যান করলেন কিভাবে তিনি ক্যান্টারবেরি টেলস লিখবেন, বলছে অপোজিট ওল্ড, দেখো লন্ডন, তাহলে অপোজিট ওল্ড লন্ডন অ্যাট দ্য সাউদার্ন এন্ড অফ দ্য লন্ডন ব্রিজ। লন্ডন ব্রিজ বুঝো কোনটা? লন্ডন ব্রিজ কোনটা? দাঁড়াও, নেটে এই যে আমরা এখানে দেখছিলাম না, এটা বলা হচ্ছে কি লন্ডন ব্রিজ, এই যে
ঠিক আছে তো? এই লন্ডন ব্রিজের পাশে কি অনেকগুলো বিল্ডিং আছে না, এই যে, তাই তো? কোনো একটা বিল্ডিংয়ে তিনি কাস্টম অফিসার হিসেবে কাজ থাকতেন। হ্যাঁ, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাই বলছে দেখো, অপোজিট ওল্ড লন্ডন অ্যাট দ্য সাউদার্ন এন্ড অফ লন্ডন ব্রিজ ওয়ান স্টুড দ্য, দেখো একসময় সেখানে একটা ইন ছিল, দেখো ওয়ান স্টুড দ্য স্ট্যাবার্ড ইন অফ সাউথ ওয়ার্ক। ট্যাবার্ড ইন মানে বুঝো তো, হোটেল বা রেস্টুরেন্ট টাইপের একটা কিছু, হ্যাঁ, যেখানে মানুষজন থাকতো আর কি। তো একটা ট্যাবার্ড ইন নামে একটা ইন বা একটা সরাইখানা বা একটা হোটেল ছিল। আ কোয়ার্টার মেড ফেমাস, এবং তাহলে এই ট্যাবার্ড ইনটা বেশি পরিমাণে বিখ্যাত হয়ে যায় নট অনলি বাই দ্য ক্যান্টারবেরি টেলস, শুধু ক্যান্টারবেরি টেলসের জন্যই না, বাট অলসো বাই দ্য ফার্স্ট প্লে হাউস। এখানে প্রথম প্লে হাউস করা হয়। প্লে হাউস মানে যেখানে নাটক উপস্থাপন করা হয়, স্টেজ করা হতো। হোয়ার শেক্সপিয়ার হ্যাড হিজ ট্রেনিং, যেখানে শেক্সপিয়ার তার ট্রেনিংও নিয়েছিল এখানে। তাহলে ট্যাবার্ড ইন নামে একটা ইনের কথা কিন্তু এখানে আসলো, একটু খেয়াল রেখো। দিস সাউথ ওয়ার্ক ওয়াজ দ্য পয়েন্ট অফ ডিপার্চার অফ অল ট্রাভেল টু দ্য সাউথ অফ ইংল্যান্ড। তাহলে এখানে প্রথমে মানুষজন এখানে জড়ো হতো সাউথ ওয়ার্কে, তারপরে তারাই সেখান থেকে কোথায় ট্রাভেল করতো, ইংল্যান্ডের সাউথে তারা যেত। স্পেশালি অফ দোজ মেডিয়েবল পিলগ্রিমেজ টু দ্য শ্রাইন অফ থমাস বেকেট ইন ক্যান্টারবেরি। বিশেষ করে মানুষজন কোথায় যেত, থমাস বেকেট, তিনি একজন ছিলেন, সাধু ছিলেন, সেন্ট ছিলেন। তার যে শ্রাইন বা মাজার, সেই মাজারে মানুষজন তীর্থ করতে যেত। বুঝতে পেরেছ? তাহলে যাওয়ার আগে তারা এই ট্যাবার্ড ইনে উঠে অনেক মানুষ হয়ে গেলে পারে সবাই একসাথে জাহাজে চলে যেত। বিশেষ করে অন আ স্প্রিং ইভিনিং, এরকমই কোনো এক বসন্তের সন্ধ্যায়, অ্যাট দ্য ইন্সপায়ারিং টাইম অফ দ্য ইয়ার হোয়েন, দেখো, লঞ্চ অ্যান্ড ফোক টু গোন অন পিলগ্রিমেজ, মানে এই ভাষায় তিনি লিখছেন, হ্যাঁ, যে অনেক মানুষ পিলগ্রিমেজে যেত। কোন সময় যেত? বিশেষ করে স্প্রিং টাইমে। এটা একটা মোটামুটি বলা যায় যে বিনোদন টাইম। তখন কি হলো, চসার অ্যালাইট অ্যাট দ্য ট্যাবার্ড ইন, এই ট্যাবার্ড ইনে চসার নিজেও উঠেছিলেন একদিন। ঠিক আছে? অ্যালাইট মানে বুঝো তো, ওঠা, থাকা। কি সবাই বুঝতে পারছো? তাহলে চসার অ্যালাইটস অ্যাট দ্য ট্যাবার্ড ইন অ্যান্ড ফাইন্ডস ইট অকুপাইড বাই আ ভেরিয়াস কোম্পানি অফ পিপল বেন্ট অন আ পিলগ্রিমেজ। সবাই, তিনি ওই হোটেলে উঠে দেখলেন কি, যে বিভিন্ন ধরনের মানুষ সবাই ওই পিলগ্রিমেজের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছে। তাই তো, এই ট্যাবার্ড ইনে জড়ো হয়েছে। ঠিক আছে? অ্যান্ড চসার অ্যালোন হ্যাড ব্রট দেম টুগেদার। আর চসার একটা সুযোগ পেয়ে গেলেন, হ্যাঁ, যে এই এতগুলো মানুষকে একসাথে যেহেতু পাওয়া গেছে, তাহলে এই মানুষগুলোর কাছ থেকে তো যদি গল্প শোনা যায়, গল্পগুলো যদি লেখা যায়, তাহলে কি একটা বই হয়ে যায় না, বলো তো? কি বুঝতে পেরেছ? জি স্যার। তাই বলছে কি, দেখো, চার্লস অ্যালেন হ্যাড ব্রট দেম টুগেদার, মানে চান্স, আমি চর্চা করছি, চার্লস অ্যালেন হ্যাড ব্রট দেম, মানে একটা চান্স, এটা একটা সুযোগ। ফর ইট ওয়াজ দ্য কাস্টম অফ পিলগ্রিমেজ টু ওয়েট অ্যাট সাম ফ্রেন্ডলি ইন আনটিল আ সাফিসিয়েন্ট কোম্পানি ওয়ার গ্যাদার টু মেক দ্য জার্নি প্লিজেন্ট অ্যান্ড সেফ ফ্রম রোবার্স। এই যে সবাই একসাথে কেন জড়ো হতো? কারণ 2-4 জন নিয়ে তো আর জাহাজে যাওয়া যাবে না, কারণ অনেক দিন সময় লাগতো তৎকালীন সময়ে। তো দেখা যাচ্ছে যদি অনেক মানুষ থাকতো তাহলে রোবারদের হাত থেকে বাঁচা যেত এবং জার্নিটাও ভালো হতো। তাই মানুষজন আগে ট্যাবার্ড ইনে উঠতো, অনেক মানুষ হয়ে গেলে পারে তারপরে একটা জাহাজে করে তারা চলে যেত। চসার জয়েন্স দিস কোম্পানি, চসারও এই কোম্পানির সাথে জয়েন করলো, হুইচ ইনক্লুডেস অল ক্লাসেস অফ ইংলিশ সোসাইটি ফ্রম দ্য অক্সফোর্ড স্কলার টু ড্রাঙ্কেন মিলার। হ্যাঁ, একদম অক্সফোর্ডের স্কলার থেকে শুরু করে একদম একজন মিলার মানে যে মিলে কাজ করে এরকম একটা মাতাল মিলার পর্যন্ত সবাই এখানে থাকতো। অ্যান্ড অ্যাকসেপ্ট গ্ল্যাডলি দেয়ার ইনভাইটেশন টু গো উইথ দেম অন দ্য মরো। পরের দিন সকালে সবার সাথে তিনি সেখানেও যাবেন বলে তাদের ইনভাইটেশনটা তিনি গ্রহণ করলেন। তাহলে বুঝতে পারছো গল্পটা, ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে অ্যাট সাপার, সাপারের সময়ে, সাপার মানে কোন খাবারকে বোঝায়? হ্যাঁ, রাতের খাবার নাকি? রাতের খাবারের সময় দ্য জোভিয়াল হোস্ট অফ ট্যাবার্ড ইনের যে হোস্ট মানে কে? যে হচ্ছে মানুষজনকে কি খাওয়া দাওয়ানো করে নাকি? হ্যাঁ, সে কি করলেন? সাজেস্ট করলেন যে টু এনলিভেন দ্য জার্নি, যে জার্নিটাকে আরও বেশি আনন্দদায়ক করার জন্য ইচ অফ দ্য কোম্পানি শ্যাল টেল 4 টেলস। কয়টা করে গল্প বলবে? 4টা। প্রত্যেক জন, মানে ইচ অফ দ্য কোম্পানি মানে কি, এই কোম্পানির প্রত্যেককে 4টা করে গল্প বলবে।
টু গোয়িং অ্যান্ড টু কামিং মানে কি দুটা যাওয়ার সময় আর দুটা আসার সময়। আসার সময়। হ্যাঁ, অন হোয়াট এভার সাবজেক্ট শ্যাল স্যুট হিম বেস্ট মানে সাবজেক্ট যা হয় হোক, যেটা তার কাছে ভালো লাগবে সে সেই বিষয়ে দুটা করে গল্প বলবে। দ্য হোস্ট উইল ট্রাভেল উইথ দেম অ্যাজ মাস্টার অফ সেরিমনিজ, তাহলে সেরিমনির মাস্টার হিসাবে সে তাদের সাথে ট্রাভেল করবে। অ্যান্ড হুইভার টেলস দ্য বেস্ট স্টোরি, আর এদের ভিতরে যে সবচেয়ে ভালো গল্প বলবে, শ্যাল বি গিভেন আ ফাইন সাপার অ্যাট দ্য জেনারেল এক্সপেন্স, হ্যাঁ সবাই মিলে তাকে একটা সুন্দর খাবারের আয়োজন করে দিবে। হোয়েন দে অল কাম ব্যাক এগেইন, যখন সবাই এখানে ফিরে আসবে। সুতরাং আইডিয়াটা ভালোই হলো নাকি? আর শ্রুড বিট অফ বিজনেস অ্যান্ড আ ফাইন আইডিয়া অ্যাজ দ্য পিলগ্রিমেজ অল অ্যাগ্রি, সবাই রাজি হয়ে গেল যে ঠিক আছে আমরা তাহলে রাজি। তাহলে প্রত্যেকে কয়টা করে গল্প বলবে? 4টা। দুইটা যাওয়ার সময় 2টা, আসার সময় 2টা। এবং যে ভালো গল্প বলবে তাকে কি করা হবে? তাকে একটা ভালো খাবারের আয়োজন করবে। কিভাবে? জেনারেল এক্সপেন্স মানে জেনারেল এক্সপেন্স মানে সবাই মিলে তার খরচ দিবে, ব্যাপারটা এরকম। ওকে, তো ঠিক আছে। হোয়েন দে ড্র লটস ফর দ্য ফার্স্ট স্টোরি, প্রথম যখন লটারি করা হলো, লটারিতে প্রথম যার গল্পটা আসলো, দেখো দ্য চান্স ফলস টু দ্য নাইট, নাইটের ভাগ্যে নাম উঠলো। তাহলে হু টেলস ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ক্যান্টারবেরি টেলস, সে হচ্ছে ক্যান্টারবেরি টেলসের বেস্ট একটা স্টোরি সে বলেছিল। তো যা কি গল্প বলেছিল তা আমাদের জানার বিষয় না। তো এইভাবে মোটামুটি দেখো ফ্রম দ্য নাম্বার অফ পার্সন ইন দ্য কোম্পানি, খেয়াল করে এবার, তাহলে ওই কোম্পানিতে কতজন ব্যক্তি ছিল? 32 ইন অল। কতজন ছিল টোটাল বলো? 32। বলছে ইট ইজ এভিডেন্ট দ্যাট চসার মেডিটেটেড অ্যান ইমেন্স ওয়ার্ক অফ 128 টেলস। তাহলে 32 হলে টোটাল কয়টা গল্প হবে? 4টা করে 134টা। কয়টা? 128 128টা। এই যে হ্যাঁ, চসার ভাবলো কি, মনে মনে ভাবলো যে বিশাল ব্যাপার, তাহলে তো আমার টোটাল গল্প হবে 128 টেলস, হুইচ শুড কভার দ্য হোল লাইফ অফ ইংল্যান্ড। এই গল্প দিয়ে পুরো ইংল্যান্ডের লাইফকেই কভার করা যাবে। অনলি 24 ওয়ার রিটেন, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো কি মাত্র 24টা লিখে শেষ করা গেছিল। সাম অফ দিস আর ইনকমপ্লিট অ্যান্ড আদার্স আর টেকেন ফ্রম হিজ আর্লিয়ার ওয়ার্ক টু ফিল আউট দ্য জেনারেল প্ল্যান অফ দ্য ক্যান্টারবেরি টেলস। ঠিক আছে, তাহলে 32 জন ব্যক্তি 4টা করে গল্প বললে টোটাল 100 কটা হয়? 28। কিন্তু তিনি সম্পূর্ণ করতে বলেছিলেন কয়টা? 24। 24। তার মধ্যে আবার কিছু কিছু ইনকমপ্লিট। দেখো ইনকমপ্লিট অ্যাজ দে আর দে কভার আ ওয়াইড রেঞ্জ ইনক্লুডিং স্টোরিজ অফ লাভ, শিবাল্ডি, মানে এখানে সব ধরনের গল্প ছিল। এখানে লাভ ছিল, শিবাল্ডি ছিল, সেন্ট ছিল, লিজেন্ড ছিল, ট্রাভেল ছিল, অ্যাডভেঞ্চার ছিল, অ্যানিম্যাল ফেবল ছিল, অ্যালিগরি ছিল, স্যাটায়ার ছিল, মানে মোটামুটি সব ধরনের কাহিনী গল্প এখানে উঠে এসেছিল। দেখো অ্যান্ড দ্য কোয়ার্স হিউমার অফ কমন পিপল, দো অল বাট 2 আর রিটেন ইন ভার্স, এর ভিতরে আবার দুটা বাদে সব কিছু ভার্সে লেখা ছিল। অ্যান্ড অ্যাবাউন্ড ইন এক্সকুইজিট পোয়েটিক্যাল টাচেস, দে আর স্টোরিজ অ্যাজ ওয়েল অ্যাজ পয়েমস, এখানে মানে পয়েমের মধ্যেই গল্প স্টোরি। সুতরাং চসার ইজ টু বি রিগার্ডেড অ্যাজ আওয়ার ফার্স্ট শর্ট স্টোরি টেলার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফার্স্ট মডার্ন পয়েট। এই কারণেই চসারকে আমাদের প্রথম স্টোরি টেলার বা প্রথম মডার্ন পয়েট বলা হয়। দ্য ওয়ার্কস এন্ডস উইথ আ কাইন্ডলি ফেয়ারওয়েল ফ্রম দ্য পয়েট টু হিজ রিডার, তাই তো, এবং শেষটা হয় এভাবে যে তিনি বিদায় নেন। হিয়ার টেক দ্য মেকার অফ দিস বুক হিজ লিভ, লিভ মানে প্রস্থান করা। হ্যাঁ, এখানেই এই গল্পের মেকার বা রাইটার বিদায় নিচ্ছে, এই বলে তিনি গল্পটাকে মানে ইয়াটাকে শেষ করেন, কবিতাটা। তাহলে প্ল্যানটা বুঝতে পেরেছ কীভাবে বইটা আসলো, লেখা হলো? তাহলে ক্যান্টারবেরিতে কোন সেন্টের যেন ইয়া ছিল, সেন্টের নামটা কি বলো? যে যার কাছে পিলগ্রিমেজে যেত বা তীর্থে যেত, তার নাম কি? এই যেখানে দেওয়া আছে, একটু খেয়াল রাখবা, নামটা কি? থমাস আ বেকেট। ইনি একজন সেন্ট বা সাধু ছিলেন, যার মাজারে মানুষজন যেত কি করতে? হ্যাঁ, তীর্থ করতে, হ্যাঁ প্রার্থনা করতে। যেমন আমাদের দেশে বেশ মাজার আছে না? বায়েজিদ বোস্তামির মাজার, শাহ বলখির মাজার, আরও কি কি আছে? খানজাহান আলীর মাজার, এরকম। হয়তো থমাস বেকেটও এরকম একজন সাধু, যার মাজারে মানুষজন
যেত, বিশেষ করে কোন সময় যেত? স্প্রিং টাইমে, নাকি? স্প্রিং টাইমে মানুষ একটু বেশি যেত। ওকে, তো এইখানে যেটা হলো, এই পুরো গল্পটার নাম হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। দেখো এখানে খেয়াল রাখো, প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। তাহলে ক্যান্টারবেরি টেলস হচ্ছে মূল গল্প, এর সাথে প্রোলগ জুড়ে দিয়ে হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস। তারপর ইন দ্য ফেমাস প্রোলগ, আর এই প্রোলগে দ্য পয়েট মেক্স আস অ্যাকোয়েন্টেড উইথ ভেরিয়াস ক্যারেক্টার্স অফ হিজ ড্রামা। তার গল্পের বিভিন্ন চরিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এগুলো দরকার নেই এসব কথাবার্তা। স্যার ক্যান্টারবেরি কি একটা জায়গার নাম? হ্যাঁ, এখন হ্যাঁ এতক্ষণ খেয়াল করনি? হ্যাঁ, এইখানে তো আমরা পড়লাম এই যে থমাস বেকেট ইন ক্যান্টারবেরি। তাহলে ক্যান্টারবেরিতে থমাস বেকেটের একটা মাজার ছিল, সেই মাজারে মানুষজন যেত। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। একটু বইটই কি হাতের কাছে আছে? স্যার বই আছে কিন্তু এখন বুঝছি আর কি। হ্যাঁ, বইটা একটু রাখবা, এগুলো একটু দাগায় টাগায় নিবা, যে কোথায় কোথায় আমি পড়াচ্ছি, তাহলে তোমাদের খুঁজতেও সুবিধা হবে। হ্যাঁ, সব কিছু যদি সহজ মনে করো, যদি মনে করো পরে ঠিক করে নিব, তাহলে পরে কখনো ঠিক হবে না, মনে থাকবে? স্যার, স্যার থমাসের পরে এ আছে যে ওইটা কি হবে? থমাস এ বেকেট। হ্যাঁ, এ থমাস আ বেকেট। হ্যাঁ, বেকেট। আচ্ছা। আমি তো কয়েকবার উচ্চারণ করলাম, শোনোনি? স্যার একটা ওয়ার্ড আছে গসপেল। স্যার গসপেল মানে কি? গসপেলটা কি এর আগে আলোচনা করা আছে কোনো জায়গায়? জি স্যার আছে। সুন্দর করে আলোচনা করেছি। ওল্ড ইংলিশ পিরিয়ডে রিলিজিয়ন নিয়ে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে আমি আলোচনা করেছি। গসপেল কি জিনিস সব কিছু আলোচনা করছি, ওটা দেখে নিবা, ঠিক আছে? নাকি দেখবা না যে স্যার আবার উল্টা হাতে ধরাই দিল একটা লাইন? স্যার দেখি নিব। তোমরা যুক্ত হওয়ার পর একটু ক্লাসগুলো দেখে নিও। হ্যাঁ, তোমরা খুব নিজের প্রতি খুব নির্দয়। হ্যাঁ, নিজের প্রতি তোমরা কিন্তু খুব একটি দায়িত্বশীল না, বুঝতে পারছো? আগের ক্লাসগুলো পেয়ে যাও, অধিকাংশই দেখে বলে আমার কাছে খুব একটা মনে হয় না। সিরিয়ালি একটু দেখে নিবা, নিজের প্রতি সহানুভূতিশীল হও। হ্যাঁ, আমার প্রতি না। তুমি যদি ক্লাস করতে না পারো, আমাকে সরি বললে লাভ আছে বলো তো? তুমি যদি ক্লাস না করো, এটা কার ক্ষতি? আমার ক্ষতি? বলো তো, আমার ক্ষতি তুমি ক্লাস না করলে? না স্যার, তাহলে আমাকে সরি বলে তো লাভ নাই। নিজের ক্ষতি। তোমার নিজেকে সরি বলো যে আজকে আমি আমার জন্য একটা ক্ষতি করলাম, যে আমি ক্লাসটা করলাম না। নিজেকে সরি বলো, আমাকে সরি বলার কিছু নেই তো। আমি সরি বলি তো তোমাদেরকে, কারণ আমার দায়িত্ব ছিল এটা শেষ করা, আমি করতে পারি, তখন আমি সরি বলতে পারি। কিন্তু তোমরা ক্লাস মিস করলে আমাকে সরি বলার কিছু নাই, ওটা তোমরা নিজেকে সরি বলবা, ঠিক আছে? কারণ ওটা তোমার স্যার নিজের। ক্লাস তো সবগুলো করি, কিন্তু মাঝে মাঝে স্যার অনেক ইনফরমেশন তো বিভিন্ন ক্লাসে বিভিন্ন কিছু নিয়ে বলেন, কিন্তু স্যার সবকিছু মাঝে মাঝে নিতে পারি না, মানে ভুলে যাই হয়তো, না, খেয়াল ভুলে করি যাওয়ার তো কিন্তু কিছু নেই, যে তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা ভুলে যাওয়ার বিষয় না। ক্লাসটা করলে তোমার এটা মনে থাকতো। ভুলে যাওয়ার বিষয় আলাদা, আর তুমি যে প্রশ্নটা করেছো এটা ভুলে যাওয়ার বিষয় না, ঠিক আছে? কারণ ওটা যেভাবে বোঝানো হয়েছে, বাইবেলের টিয়া বের করে যেভাবে বুঝিয়েছি, এটা ভুলে যাওয়ার বিষয় না। তুমি ওটা দেখোইনি, এই জন্য একটু দেখে নিবা ওই ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তাই বলছে দেখো যে সব কিছু মিলে এখানে একটা ইনের নাম পেলাম। ইনটার নাম কি জানো? ট্যাবার্ড ইন। ট্যাবার্ড ইন, তাই তো? তাই বলছে চসার ইজ দ্য ফার্স্ট রাইটার টু ব্রিং দ্য অ্যাটমসফিয়ার অফ রোমান্টিক ইন্টারেস্ট অ্যাবাউট দ্য মেন অ্যান্ড উইমেন। হ্যাঁ, মানে মানুষ, মানে পুরুষ নারীর মধ্যে যেটা রোমান্টিক ইন্টারেস্ট তিনি আনতে পেরেছিলেন, সেরকম একজন তিনি প্রথম ইংলিশ রাইটার। অ্যান্ড দ্য ডেইলি ওয়ার্ক অফ ওয়ান্স ওন ওয়ার্ল্ড, ওই যে বলছে না যে ফ্যামিলিয়ার ক্যারেক্টার, যেটা পরীক্ষা এসেছে এবার, হুইচ ইজ দ্য এইম অফ নিয়ারলি অল মডার্ন লিটারেচার। তাহলে আধুনিক সকল সাহিত্যের উদ্দেশ্য হলো কি? পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে তুলে ধরা, এবং চসার সেটা পেরেছেন। এই জন্য চসারকে বলা হয়ে থাকে কি? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এবং ইংরেজি সাহিত্যের তিনি একজন ভালো ধরনের প্রবক্তা। সাহিত্যকর্মের ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে, ঠিক আছে? তো তাহলে এই যে ক্যান্টারবেরি টেলস, এটা কোন ইয়ার যেন এজের লেখা, মানে কোন ইয়ার, সরি, কোন স্টেজের
ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজ থার্ড স্টেজ আচ্ছা, তাহলে আমরা এই থার্ড স্টেজে আমরা কয়েকটা পাবো। এর ভিতরে পেলাম হচ্ছে ক্যান্টারবেরি টেলস, তাই তো? দেখো, তাহলে প্রথমে আমরা পেলাম কি ক্যান্টারবেরি টেলস, তারপরে কি পাচ্ছি, তারপর হচ্ছে আরেকটা আছে দেখো দ্য নাইটস টেল, এটাও ক্যান্টারবেরি টেলসের একটা অংশ। ওই যে প্রথম গল্পটা কে বলে জানো, ক্যান্টারবেরির প্রথম গল্পটা কে বলেন? নাইট নাইট, হ্যাঁ। তাহলে অ্যাজ আ স্টোরি ফ্যালামন অ্যান্ড আর্ক, দেখো আরসাইট ইজ ইন ম্যানি রেসপেক্ট দ্য বেস্ট অফ ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলসের যত গল্প আছে তার ভিতরে এটা হচ্ছে বেস্ট। এটা বলে হচ্ছে নাইটস, রিফ্লেক্টিং অ্যাজ ইট ডাজ দ্য আইডিয়াল অফ দ্য টাইম ইন রিগার্ড টু রোমান্টিক লাভ অ্যান্ড নাইটলি ডিউটি। ওই যে রোমান্স যেটা, হ্যাঁ, মিডিল এজের আমরা যে পড়ে আসলাম, মিডিল এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিং স্টাইলটা কি জানো, জানরা কি ছিল বলো? হ্যাঁ, রোমান্স, হ্যাঁ, নাইট, লাভ, ওয়ার, এইগুলোই, এটাই তিনি সেখানে দেখিয়েছেন। হ্যাঁ, বলছে দো ইটস ডায়ালগস অ্যান্ড ডেসক্রিপশন আর সামহাট টু লং, লং হলেও অ্যান ইন্টারাপ্ট দ্য স্টোরি, ইয়েট ইট শোজ চসার অ্যাট হিজ বেস্ট ইন হিজ ড্রামাটিক পাওয়ার। যে ড্রামাটিক পাওয়ারে তিনি তাকে বেস্ট হিসাবে রিপ্রেজেন্ট করছে এই স্টোরিটা। হিজ এক্সকুইজিট অ্যাপ্রিসিয়েশন অফ নেচার অ্যান্ড হিজ টেন্ডার ইয়েট প্রোফাউন্ড ফিলোসফি অফ লিভিং হুইচ কুড ওভারলুক মাস অফ হিউম্যান ফেলিটি ইন থট। যাক, এখানে কিছু কথা আছে। তারপরে তো এই কথাগুলো আমরা দেখলাম, 2-3টা গল্প আমরা পেলাম, যে গল্পগুলো আমরা ক্যান্টারবেরি টেলস থেকেই পেয়েছি। এরপর হচ্ছে দেখো ফর্ম অফ চসার্স পোয়েট্রি। চসার্সের যে পোয়েট্রি, এর যে ফর্মটা কেমন, তিনি কিসে লিখছেন, মানে পোয়েট্রি তো লিখছেন, তিনি কি এপিকে লিখছেন নাকি লিরিক লিখছেন না সনেট লিখছেন না আসলে কি লিখছেন, সেটা এখানে আমরা দেখবো। দেখো বলছে, দেখো দেয়ার আর 3 প্রিন্সিপালস মিটার্স টু বি ফাউন্ড ইন চসার্স ভার্স। চসার্সের ভার্সে আমরা 3 ধরনের মিটার পাবো। ইন দ্য ক্যান্টারবেরি টেলস হি ইউজেস লাইন্স অফ 10 সিলেবালস অ্যান্ড 5 অ্যাকসেন্টস ইচ। তাহলে কি 10 সিলেবাল বিশিষ্ট যদি 5 অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেড সিলেবাল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি বলতো? পেট্রোমিটার। পেন্টামিটার। পেন্টা না, এবং 5টা অ্যাকসেন্ট। এখন এখানে বলা হয়নি অ্যাকসেন্টটা আসলে আগের ফার্স্ট সিলেবালে নাকি সেকেন্ড সিলেবালে। যদি ফার্স্ট সিলেবালে হয় তাহলে হবে কি আয়াম্বিক নাকি, আর সেকেন্ড সিলেবালে হলে ট্রকেট। তো যাই হোক, এবং অধিকাংশই হচ্ছে কাপলেটে লেখা, মানে 2 লাইন 2 লাইন বিশিষ্ট, মানে রাইমটা হচ্ছে 2 লাইন 2 লাইন, এই যেখানে, হ্যাঁ, অ্যারাইট, নাইট, এইভাবে লেখা। তো আমরা যদি একটু কবিতাটা একটু দেখে আসি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সরি, আমি একটা আচ্ছা, থার্ড ইয়ারের ক্লাস আছে 8টার সময় ছিল, তোমাদের আধা ঘন্টা দেরি করে শুরু করছি, বলতে ভুলে গেছি। আচ্ছা, খেয়াল করো, তাহলে হচ্ছে তিনি যে কবিতাগুলো লিখেছেন, মানে বিশেষ করে ক্যান্টারবেরি টেলস তিনি কাপলেটে লিখছেন। দেখো আমরা যদি একটু খেয়াল করি, কাপলেটের কথা মনে আছে? হিরোইক কাপলেট বা কাপলেট কেমন? কাপলেট কয় লাইন বিশিষ্ট বলো? 2 লাইন 2 লাইন বিশিষ্ট রাইম থাকবে নাকি? দেখো এখানে দেখো তো প্রত্যেকটাই কি রাইম করছে না? 2 লাইন 2 লাইন। দেখো সুট রুট, লিকুয়ার ফ্লাওয়ার, ব্রেড হেড, সান রন, দেখো মেলোডি ওপেনি, দেখো কোরেজ পিলগ্রিমেজ, স্টোনস লোনস, এন্ডস ওয়েন্ডস, সিক সিক। দেখো 2 লাইন 2 লাইন রাইম না সবগুলোর? এইভাবে দেখো প্রত্যেকটা স্টেঞ্জার মধ্যে আমরা এইভাবে পাবো। দেখো স্পেস স্পেস, রিসাউন, দেখো কন্ডিসিয়াউন,
দেখো মি ডিগ্রি, ইনি বিগিনি, হ্যাঁ এরকম আর কি, জোর করে মেলাইছে আর কি। ম্যান বিগ্যান, শেভালরি কার্টিসি, ওয়েরি ফেরি, হ্যাঁ হিদেননেস অর্দিনেস, ওনি বিগনি, প্রুস রুটস, ডিগ্রি বি, দেখো বেলমারি দেখো স্যাটেলাই, হ্যাঁ গ্রিট সি বি, এরকমভাবে কি প্রত্যেকটাই তিনি কি করেছেন কাপলেটে রাইম করিয়েছেন, বুঝতে পেরেছ? তারপরে দেখো ইন দ্য ক্যান্টারবারি টেলস হি ইউজেস লাইন্স, দেখো ইউজেস লাইন্স অফ 10 syllables, 5 accents each, অ্যান্ড দেখো লাইন্স রান ইন কাপলেটস, কাপলেটে লেখা। এছাড়াও দ্য সেম মিউজিক্যাল মেজার অ্যারেঞ্জড ইন 7 লাইন স্টেঞ্জা, এবং দেখো তো এখানে তার যে ইয়াগুলো বলা হচ্ছে 7 লাইন স্টেঞ্জা, কয় লাইন স্টেঞ্জা? 7 লাইন হিসাবে স্টেঞ্জা, মানে স্টেঞ্জা ভাগটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে তিনি ওই এটা করেননি। তো এটা যদি কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 এভাবে করে দেখাচ্ছে, কিন্তু এখানে আসলে 7 লাইন করে স্টেঞ্জা তিনি ইয়া করবেন, সবগুলোতে না, অন্যান্য কবিতাগুলোতে আছে। কখনো কখনো যদিও ক্যান্টারবারি টেলসে তিনি এই জায়গাতে মানে সিলেবার ইয়াগুলো স্টেঞ্জাগুলো কাটা নেই, তো প্রধানত তিনি 7 লাইন যে স্টেঞ্জা ইউজ করেছে তাকে রাইম রয়্যাল বলা হয়। দেখো হ্যাঁ, দেখো বাট উইথ আ ডিফারেন্ট রাইম কল্ড দ্য রাইম রয়্যাল ইজ ফাউন্ড ইন ইটস মোস্ট পারফেক্ট ফ্রম দ্য ট্রয়লাস, বিশেষ করে ট্রয়লাস এবং ক্রেসিডি যে কবিতা আছে সেই কবিতাতে তিনি রাইম রয়্যাল, যেখানে 7 লাইন স্টেঞ্জা ইউজ করা হয়েছে, ঠিক আছে তো, সেটা আমরা পাবো। তাহলে আমরা এখানে তার যে স্টাইলটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে যেমন দেওয়া আছে, হ্যাঁ দেখো অধিকাংশ কাপলেটে লেখা, কিন্তু আমাদের 7 লাইন স্টেঞ্জাতেও আছে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের চসার নিয়ে মোটামুটি কিছু কথা, বুঝতে পারছো? তাহলে চসার কী কী অবদান রাখলেন, তার কী কী বই এবং কয়টা স্টেজ, কি সবাই বুঝতে পেরেছো? মাথার ভিতরে আসছে চসার সম্পর্কে একটা ধারণা আসছে, বলো। জি স্যার। আচ্ছা, এরপর তার কন্টেম্পোরারি আরও কিছু রাইটার আছেন, সেগুলো আমরা যদি একটু দেখি। দেখো চসার্স কন্টেম্পোরারিজ, উইলিয়াম ল্যাংল্যান্ড, আমরা তো নামটা আগে শুনেছিলাম নাকি, উইলিয়াম ল্যাংল্যান্ড, হ্যাঁ তার যে লেখা বিশেষ রাইটিং, তার সেই লেখার নামটা হচ্ছে দেখো পায়ার্স প্লাউম্যান, তার সবচেয়ে বিখ্যাত লেখা, অনেক পরীক্ষাতে আসে, হু ইজ দ্য রাইটার অফ পায়ার্স প্লাউম্যান, ঠিক আছে? তো এখানে তিনি লিখেছেন। এছাড়া আরও দু একটা রাইটিং নাম আছে, এগুলো জাস্ট আমরা রাইটিংয়ের নাম জানলেই হবে, এদের সম্পর্কে বিস্তারিত লাইফ টাইপ আমার জানার দরকার নেই, কারণ ওগুলো খুব একটা দরকারও নাই এখানে, ঠিক আছে? দেখো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই যে তিনি লেখেন হচ্ছে ইন, দেখো পিয়ার্স প্লাউম্যান, এবং আরেকটা হচ্ছে কি, হি ওয়াজ প্রবাবলি রাইটিং অ্যানাদার পোয়েম কল্ড রিচার্ড দ্য, দেখো রেডলেস, আ প্রোটেস্ট এগেইন রিচার্ড দ্য সেকেন্ড। ওই সময় রাজা ছিলেন সে রিচার্ড দ্য সেকেন্ড, কিন্তু তার বিরুদ্ধে তিনি প্রতিবাদও করেন, কারণ তখন ওই যে আমরা জানি কী কী যুদ্ধ চলছিল, জানো কী কী সমস্যা চলছিল, 100 Years War চলছিল, হয়তো ওয়ার্স অফ দ্য রোজেস চলছিল, তারপর হচ্ছে প্রিজেন্ট রিভোল্ট চলছিল, তাই না, তারপরে ব্ল্যাক ডেথ, অনেক ঝামেলা কিন্তু ওই সময়ে চলছিল আর কি। আচ্ছা দাও, পায়ার্স প্লাউম্যানটা কি সেটা আমার তো দরকার নেই, জাস্ট নামটা একটু খেয়াল রাখবা তাহলেই হবে। আচ্ছা, এছাড়াও দেখো আর অন্য বইগুলোর দরকার নেই, অন্য বইগুলোর দরকার নেই। রোমান্ট অফ দ্য রোজ যেন কার লেখা? রোমান্ট অফ দ্য রোজ, হ্যাঁ চসারের লেখা, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে জন উইক্লিফ, এর সম্পর্কে আমরা একটু জানবো। জন উইক্লিফ তিনি কী লিখেছেন, এবং তিনি মোটামুটি একটা দলীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। দেখো এই যে বলছে, উইক্লিফ অ্যাজ আ ম্যান ইজ বাই ফার দ্য মোস্ট পাওয়ারফুল ইংলিশ ফিগার্স অফ দ্য 14th century, মানে যতটুকু বিবেচনা করা হয় তিনি একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স অফ হিজ প্রিচিং ইন দ্য নেটিভ টাং, তিনি মেনলি ধর্মীয় ব্যাপারে জনগণকে উৎসাহিত করেছেন। নেটিভ টাং মানে কি? নেটিভ টাং বলতে কি বোঝা বলো? নেটিভ টাং বলতে হ্যাঁ হ্যাঁ মানে নিজস্ব দেশীয় ভাষা, ইংলিশ, তাই তো? আমাদের নেটিভ টাং কি? বাংলা, হ্যাঁ ওই বিষয়টা বোঝানো হয়েছে, বাংলা।
আজ তার বলছে দেখো, অ্যান্ড দ্য পাওয়ার অফ ইস লোলার্ডস। এই লোলার্ডটা আসলে কি, এর নামটা জানা দরকার, এটা নিয়ে অনেক সময় ব্রিফ কোশ্চেন আসে যে লোলার্ড আসলে কি। দেখো দেখো লোলার্স হচ্ছে কি একটা রিফরমেশন মুভমেন্ট। হ্যাঁ দেখো, দ্য লোলার্স ওয়ার আ প্রি প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান রিফরমেশন মুভমেন্ট ইন লেট মেডিয়েভাল ইংল্যান্ড। এবং লোলার্স বলা হয় কাদেরকে? ফলোয়ার্স অফ থিওলজিয়ান জন উইক্লিফ। তাহলে জন উইক্লিফের যারা ফলোয়ার ছিলেন তাদেরকে বলা হয় কি? লোলার্স। হ্যাঁ, হু ক্রিটিসাইজ ক্যাথলিক চার্চ করাপশন অ্যান্ড অ্যাডভোকেট ফর স্ক্রিপচার ইন ইংলিশ। হ্যাঁ, তাহলে যারা ক্যাথলিক চার্চের যে করাপশন ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং তারা বলে যে তৎকালীন সময়ে বাইবেল ছিল হচ্ছে ল্যাটিন ভাষায়, তো তারা বলে যে এটাকে স্ক্রিপচার মানে কিন্তু বাইবেল বা পবিত্র গ্রন্থকে বোঝায়, তাহলে সেই স্ক্রিপচারটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যাতে কমন পিপল নিজস্ব ভাষায় এটা পড়ে বুঝতে পারে। এ কারণেই তিনি নিজে কি করেন, এই বাইবেলের যে গোস্পেল অংশটুকু সেটুকুকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেন। হ্যাঁ, সেইটা এখানে বলা হবে দেখো, অ্যান্ড দ্য পাওয়ার অফ ইস লোলার্ডস টু স্টায়ার দ্য সোলস অফ দ্য কমন ফোক। কমন পিপলদের সোলকে স্টায়ার করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। হ্যাঁ, অ্যান্ড আর টু ওয়েল নন হিস্ট্রিক্যালি টু নিড দেখো রিপিটেশন। তো এখানে যেটা বলা হচ্ছে, আমরা যদি একটু আগিয়ে যাই, এখানে একটু খেয়াল করো, হিজ গ্রেট ওয়ার্ক, ঠিক আছে তো, হুইচ আর্ন হিম হিজ টাইটেল অফ ফাদার অফ ইংলিশ প্রোজ। খেয়াল করো, তাহলে জন উইক্লিফকে কি বলা হয়ে থাকে? আবার ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়ে থাকে। এর আগে কিন্তু আমরা একজনকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলছিলাম, কাকে? কিং অফ আলফ্রেড দ্য গ্রেট। আবার একেও আমরা বলতেছি, তাহলে কোনটাকে নিব? এটা তোমরা অনেক সময় বলবা যে স্যার আমরা কোনটাকে তাহলে গ্রহণ করব। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নাকি? হ্যাঁ, কোনটাকে তোমরা নিবা বলো তো? কিং আলফ্রেড। হ্যাঁ, কিং আলফ্রেড দ্য গ্রেট, কারণ তিনি প্রথম দিকে এটা ইয়া করেছেন। তাই হিজ গ্রেট ওয়ার্ক হুইচ আর্ন হিম হিজ টাইটেল অফ ফাদার অফ ইংলিশ প্রোজ ইজ দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল। উইক্লিফ himself translated the Gospels and much more of the New Testament, and the rest was finished by his followers, especially by Nicholas of Hereford. এরা ট্রান্সলেট করেন। দিস ট্রান্সলেশন ওয়ার মেড ফ্রম দ্য ল্যাটিন, এই যে ল্যাটিন ভালগেট, নট ফ্রম দ্য অরিজিনাল গ্রিক অর হেব্রু। এটা গ্রিক বা হেব্রু ভাষা থেকে না, ল্যাটিন ভাষা থেকে এটাকে ট্রান্সলেট করা হয়। ঠিক আছে তো? তো যাই হোক, এই ট্রান্সলেট করার কারণে কি দাঁড়ালো, যে বাইবেলটা কমন পিপল তার নিজের ভাষায় পড়তে পারলো এবং বাইবেলে কি বলা হয়েছে সেটা জেনে চার্চের যে করাপশন বা দুর্নীতি চলছিল সেগুলোর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। এবং চসার এজের পরে আমরা যে এজে যাব সেই এজের নাম মনে আছে? কি এজ? রিফরমেশন পিরিয়ড, তাই তো? সেই রিফরমেশন পিরিয়ড কিন্তু এর কারণে ঘটবে। এই বাইবেলে ট্রান্সলেট করার কারণে বাইবেল সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কমন পিপলের ধারণা আরও ক্লিয়ার হয় এবং চার্চের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, চার্চের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, সেগুলো আমরা তো দেখব। তো যাই হোক, এখানে আমরা দেখলাম এটুকুই। এই মেনলি তিনি এই গোস্পেল বা বাইবেল ট্রান্সলেশনের জন্যই বিখ্যাত এবং পরীক্ষাতে অনেক সময় ব্রিফ কোশ্চেন আসে, হু ইজ দ্য ট্রান্সলেটর অফ বাইবেল। হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবা, তাহলেই হবে। পরের জন হচ্ছে জন ম্যান্ডেভিল। আমরা 4 জনের নাম পেয়েছিলাম, তাই না? টোটাল 4 জনের নাম পেয়েছিলাম। তার ভিতরে বিখ্যাত ছিল হচ্ছে জিওফ্রে চসার, আর আমরা পাইলাম হচ্ছে কার নাম পেলাম বলো? উইলিয়াম ল্যাংল্যান্ড, তারপরে জন উইক্লিফ আর জন ম্যান্ডেভিল। হ্যাঁ, আর ওদিকে চসার তো আমরা পেয়েছি আগে, তাই না? দেখো, অ্যাবাউট দ্য ইয়ার 1356 দেয়ার অ্যাপিয়ার্ড ইন ইংল্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি বুক কল্ড ভয়েজ অ্যান্ড ট্রাভেল অফ স্যার জন, দেখো, মন্ডেভিল। এই যে মন্ডেভিল এসছে, জন মন্ডেভিল নামে একটা বই আমরা পেলাম এই নামে। রিটেন ইন এক্সিলেন্ট স্টাইল ইন মিডল্যান্ড ডায়ালেক্ট হুইচ ওয়াজ দেন বিকামিং দ্য লিটারারি ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড। মানে মিডল্যান্ড ডায়ালেক্ট মানে হচ্ছে মিডল্যান্ডের যে সকল মানুষ বসবাস করতো তাদের ভাষাতে এটা মেনলি লেখা। তাহলে এখানে তিনি মেনলি কী করেছেন? ভ্রমণ কাহিনী বর্ণনা করেছেন। ম্যান্ডেভিলের এটাই হলো লেখা, আর মোটামুটি তেমন আমরা পাচ্ছি না। তো এই হচ্ছে চসার এজের সামারি, বুঝতে পেরেছ? তাহলে চসার এইজের হিস্ট্রিক্যাল ঘটনাগুলো তো আমরা মিডল ইংলিশ পিরিয়ডে যেহেতু পড়ে ফেলেছি, তার সাথে চসার সহ যে রাইটারগুলো আছে তার নাম আমরা জানলাম। এখানে 4 জন রাইটারের আমরা নাম জেনেছি। বিশেষ করে সবচেয়ে
বেশি বইয়ের নাম পেয়েছি আমরা কার এর ভিতরে বলো? চসারের। হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনার মানে উইলিয়াম জে লং থেকে চসার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখান থেকেই তোমাদের মোটামুটি ব্রিফ শর্ট ব্রডের আলোচনার বিষয়গুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর পরবর্তী ইয়াতে আমরা লার্নিং রিভাইভাল অফ লার্নিং, যেটা রিফরমেশন পিরিয়ড হিসেবে আমরা থাকবে বা রেনেসাঁস পিরিয়ড হিসেবে থাকবে, আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করবো এইটা, ঠিক আছে? রিফরমেশন পিরিয়ড পর্যন্ত রেখে আমরা চলে যাব আবার আমরা ড্রামাতে। হ্যাঁ, যেহেতু আমাদের মনে হয় 3-4টা হয়ে যাবে, তাই না? না, 3টা হবে, কারণ ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড মিলে একটা, চসার মিলে একটা, আর হচ্ছে রিফরমেশন একটা। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে এবার এই যে আমি যে এখানে যে অংশটা দিয়েছি এখানে কিন্তু ওই কথাগুলোই দেওয়া আছে। হ্যাঁ, ওই কথাগুলো দেওয়া আছে, আরও একটু বিস্তারিত করে দেওয়া আছে। এখন যদি শিটগুলো তোমরা একটু রিডিং দাও তাহলে ধারণাগুলো একদম আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, মনে থাকবে? হ্যাঁ, দেখো জিওফ্রে চসার, এখানে ওইগুলোই আমি সংক্ষেপে উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার, তার পাল পয়েট, ওটা আমরা তখনও পেয়েছিলাম। আরও কিছু কিছু রাইটারের নাম এখানে দিয়েছি, এগুলো একটু খেয়াল রাখবা। শীট কি আজকেই দিয়ে দেবেন? হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। ওকে। আচ্ছা, আমি আগের শীটটা পাই নাই। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছ? একটু মিউট রাখো, কারণ আনমিউট করা আছে। আমি আগের ক্লাসে শীটটা পাই নাই। না, তোমাদের কথা রিপিটেশনের জন্য আমি বুঝতে পারছি না, রিপিট হচ্ছে কথা। আগের শীটটা দেওয়া হয়নি তাই? জি স্যার, পাই নাই। মিডল ইংলিশ পিরিয়ডের শীটটা দেওয়া হয়নি? এই যে দেওয়া হয়েছে তো, এই যে এখানে দিয়েছি তো। এর আগের ক্লাসের স্যার এখানে কোয়েশ্চেনে এটা দেওয়া হয়নি তো। কোশ্চেনের কথা এখন বলতেছো কেন? কোশ্চেন নিয়ে তো আমি কোনো কথা বলি না, এখনো বলেছি? না স্যার। তাহলে স্যার একটা প্রশ্ন করেছিলাম, বলছিলেন ক্লাসে উত্তর দিবেন। হ্যাঁ, বলো আচ্ছা, কি সমস্যা result তোমার? নিয়ে। হ্যাঁ একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, বলো সেটা কি জিনিস সেটা বলো, আমার তো মনে নাই। ওই যে স্যার রেজাল্ট যারা আমরা ফার্স্ট ক্লাস পাই নাই তারা সেকেন্ড ইয়ারে বা কিরকম রেজাল্ট করলে ফার্স্ট ক্লাস আসবে, ওভারঅল রেজাল্ট যখন। সেটা তো তোমার রেজাল্ট অনুসারে বলা যাবে যে তুমি এখন কেমন রেজাল্ট পেয়েছো, সেটা কি বলা যাবে? এভাবে করে বলা সম্ভব না স্যার, আমি আমার রেজাল্ট বলে দিই, যেমন আমি 2.75 পাইছি, তো এই রেজাল্ট ধরেন আমি সেকেন্ড ইয়ারে কত তুললে ফার্স্ট ক্লাস আসবে, বা সেকেন্ড ইয়ারে কি নিজে থেকে মানে শুধু সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাস আসবে এরকম রেজাল্ট আসবে? আমি কি খারাপ রেজাল্টের জন্য পড়াচ্ছি? না স্যার, আমরা তো পড়তে হবে, আপনি তো পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদেরকেও তো বুঝিয়ে পড়তে হবে যে কিরকম পড়লে রেজাল্ট কিরকম আসবে, এটা একটু বলুন। এটা কি বলা যায়? বলো, যে কেমন পড়লে কেমন রেজাল্ট আসবে এটা কি বলা যায়? বলো, তোমাকে সর্বোচ্চ পড়াশোনা দিতে হবে, কারণ এখানে পড়েই কেউ 3.40 উপরে পাচ্ছে, আবার এখানে পড়েই কেউ ফেল করে যাচ্ছে। তা আমি যে শিটগুলো দিই, আমি যে প্রশ্ন উত্তরগুলো দিই, সেগুলো যদি তুমি এখন না পড়ো, তুমি যদি তোমার মতো করে ইজি জায়গা থেকে সংগ্রহ করো, তাহলে তো তোমার ব্যাপারটা তোমার মতোই হবে নাকি? বলো, আমি কি খারাপ রেজাল্টের জন্য পড়াচ্ছি এই জায়গায়? না স্যার, আমি ফার্স্ট ইয়ারে স্যার আপনার তাহলে তুমি যদি না থাকো সেটা তোমার ব্যাপার, বা ছিলা কি তা জানি না আমি। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা সেভাবে পড়বা, আমি যা দেবো সেগুলো তোমরা পড়বা, তাহলে ভালো রেজাল্ট হবে। এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায় না। তুমি কি বলো, তুমি আমাকে বলো যে আমি তোমাকে প্রশ্নটা করেছি, বলো, তোমার কাছে আমি পড়তেছি এবং তুমি তোমার মতো করে সর্বোচ্চটা পড়াচ্ছ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি স্যার আমি কিভাবে পড়লে ভালো রেজাল্ট করবো, এখন তুমি কি উত্তর দিবা আমাকে বলো? এটা তো স্যার বলা যাবে না। এখন স্যার বলি, সেকেন্ড ইয়ারে যে রেজাল্টটা আসবে এটা তো সম্পূর্ণ সেকেন্ড ইয়ারের রেজাল্ট আসবে, এটা দিয়ে কি কোনোভাবে ধরেন ফার্স্ট ইয়ারের রেজাল্টকে রিকভার করা যাবে? পারা যাবে না। তোমার কি সেকেন্ড ইয়ারের রেজাল্ট আলাদা করে দিবে, না 4 বছর মিলে রেজাল্ট হবে? এটা এগুলো সম্পর্কে স্যার ভালো জানা নাই আমার, এটাই জিজ্ঞাসা করছিলাম। তোমার তো আলাদা আলাদা সার্টিফিকেট হবে না, যে ফার্স্ট ইয়ার আলাদা সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার আলাদা সার্টিফিকেট, তা তো না।
4 বছরের রেজাল্ট গড় করে একটা রেজাল্ট হবে তোমার। অতএব তুমি যদি 3.30 উপর রাখতে পারো তাহলে তোমার সেকেন্ড ইয়ারেরটা মিলে ফার্স্ট ইয়ার মিলে ফার্স্ট ক্লাস হয়ে যাবে। 3 পয়েন্টের উপরে রাখতে হবে। তোমাকে 3.30 উপরে নাম্বার রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা তো আমি ফার্স্ট ইয়ার থেকে বলে আসতেছি না। তোমাদের সাথে কথা বলে আমি কোনো মজাই পাচ্ছি না। বলো, আমার কথা যদি আমার কাছে আসে তাহলে আমি কীভাবে কথা বলবো বলো? তোমরা একটু ইয়ারফোন ইউজ করবা। তোমরা যদি পড়াশোনা না করো, এখন ক্লাসে আসছো কয়জন বলো? ক্লাসে আসছো কয়জন টোটাল? 50 জন। আর গ্রুপে আসো কতজন বলো তো? গ্রুপে আছে কতজন? কতজন আছো? স্যার 250। 227 জন আছে গ্রুপে। 227 জন গ্রুপে আছে, তাহলে বাকিরা কোথায়? এসে বলবে স্যার কিভাবে পড়লে ভালো রেজাল্ট হয় নাকি? আমি তো খারাপ রেজাল্টের জন্য পড়াচ্ছি। কত পার্সেন্ট স্টুডেন্ট ক্লাসে আছে বলো? কত পার্সেন্ট আছে ক্লাসে? 20% স্যার। হুদাই শুধু এখানে যুক্ত হবে। এই 227 জন এই মাসে যুক্ত হয়েছে। কিসের জন্য যুক্ত হয়েছে তোমরা বলো? কি করো? কি দরকার? টাকা পয়সা কি তোমাদের বেশি হয়ে যায় নাকি? বুঝি না। এখন এই যে প্রথম দিন কত যুক্ত হয়েছিল, রেজাল্ট পাওয়ার পরের দিন কেমন যুক্ত হয়েছিল? 100 পার হয়ে গেল, আস্তে আস্তে আবার ভুলে গেছে, আবার ঘুম পেয়ে গেছে সবার। হ্যাঁ, ঠিক আছে। রেজাল্ট পাওয়ার পর কি হইচই। হ্যাঁ, এইবার স্যার ভালো করে পড়াশোনা করবো, এইবার যা হবার হবে, এইবার তাই করবো ওই করবো সেই করবো, দিয়ে এতজন যুক্ত হয়েছে, ক্লাস করার মধ্যে নাই। কষ্ট করবা না ভাই, ভালো রেজাল্ট আশা করবা, এটা কি হাতের মোয়া? হ্যাঁ, মন্দির মসজিদে সারাদিন প্রার্থনা করলে তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে বলো? না স্যার। তোমার হাত পা এমনি সাদের দিয়েছে বলো? বোধ শক্তি এমনি দিয়েছে সৃষ্টিকর্তা? পরিশ্রম করবা না। হ্যাঁ, তোমার কাছে একজন ভিক্ষুক এসে বলছে ভাই 10 টাকা দাও, তোমার জন্য আমি আশীর্বাদ করে দিব। আরে বাবা, তোমার জন্য তুমি নিজে আশীর্বাদ করো, আমার জন্য আশীর্বাদ করার দরকার নাই। আমার আশীর্বাদ সৃষ্টিকর্তা আমাকে করেছে, তোমার আশীর্বাদ তুমি নিজে নাও, ঠিক আছে? 10 টাকা দিলে সে আমার জন্য আশীর্বাদ করে দিবে 10 টাকার মতো, আর না দিলে বেলে গাল দিতে যাবে। বুঝতে পারছো? বাঙালি বহুত চিজ, জাতি হিসাবে আমরা খুবই একটা মানে কি বলবো, শয়তান একটা জাতি। আমরা পরিশ্রম করি না কিন্তু ফলাফল পেতে চাই, ঠিক আছে? মাঝে মাঝে ক্লাসে মজা দেখতে আসে যে স্যার দেখি কি ডান্স দিচ্ছে। হ্যাঁ, ডিজে ডান্স না হিন্দি ডান্স নাকি ব্রাজিলের সেই কি যেন ডান্স, সব এই ডান্স করে স্যার এখন দিচ্ছে, আজকে যুক্ত একটু দেখে নিয়ে আসি নাকি, তাই তো? নাও, তোমাদের জীবন আর আমার আর কি বলার আছে বলো? এখন বেশি কথা বললে পারে তো ক্লাস থেকে লিভ নিবা, যে ভাই স্যার আপনার কথা শোনার টাইম নেই আমার জীবন নিয়ে আমি এমনি ব্যস্ত। হ্যাঁ, রাত বাজে 8টার সময়, সেই সময় তোমরা ব্যস্ত, ক্লাস করার টাইম নাই, ক্লাসের সময়ে কলেজে ক্লাস করার টাইম নাই, সকালে ক্লাস করার টাইম নাই, রাত 12টায় ক্লাস করার টাইম নাই, তো পড়াশোনা করতে এসেছো কেন? হ্যাঁ, আচ্ছা যাও, কি বলবো, তোমাদের নিয়ে কথা বলে লাভ নাই। ওই যাদের ভালো করা তারা এমনি করবে, যারা করবে না তারা সারাদিন ডললেও করবে না। হ্যাঁ, ওরা হচ্ছে ওই সৃষ্টিকর্তার আশীর্বাদের অপেক্ষায় থাকবে, কপাল ভালো হলে। আজকে একটা পরীক্ষায় বলছে যে প্রাইমারি স্কুলের পরীক্ষায় হলো, সহকারী শিক্ষকের পরীক্ষা হলো, একটা মেয়ে প্রশ্ন করছে, বলছে আরে বাবা প্রশ্ন কি সহজ হয়েছিল, আর যদি আমি 2 মাস পড়াশোনা করতাম নিশ্চিত আমার হয়ে যেত। নাকি ব্যাপারটা এরকম না? যে আমি যদি একটু পড়াশোনা করতাম নিশ্চিত আমার চাকরিটা হয়ে যেত। তা তোমরাও সবাই মনে মনে ভাবছো শুধু আমি যদি পড়াশোনা করতাম ফার্স্ট ক্লাস নিশ্চিত হয়ে যেত, শুধু পড়াশোনাটাই করি নাই, ঠিক আছে? এই পরীক্ষাটা যাক, পরের পরীক্ষায় এমন ফাটাই দিব পুরো বোর্ডে আমার হয়ে যাবে, চমৎকার, মানে আশ্চর্য হয়ে যাবে, এ ছেলে কি রেজাল্ট করলো বারে। হ্যাঁ, এরকম কিছু।
কি বলো, বেশি কথা বলতেছি আমি? শুরু থেকে পড়াশোনা না করলে কখনোই সম্ভব না স্যার। নেই যে ক্লাস নিচ্ছি, ক্লাসে আছো, যুক্ত হচ্ছে, প্রতি মাসে রিমুভ করে দিচ্ছি, তারপরেও তো যুক্ত হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি আর কিছু বলি না, প্রতি মাসেই তো রিমুভ করি। এই যে আজকে আবার নোটিশ দিব, যেহেতু তোমাদের কোন মাসের এটা চলতেছে, চতুর্থ মাসের 3টা ক্লাস নেওয়া হয়েছে। অতএব যারা চতুর্থ মাস পর্যন্ত ফি দিয়ে নিশ্চিত করনি, কারণ কি মেসেঞ্জার গ্রুপে অলরেডি প্রায় 250 স্টুডেন্ট হয়ে গেছে নাকি, আর অ্যাড করা যাচ্ছে না। জি স্যার। আর এখানে আছে 227 জন, তার মানে ওখানে অনেকেই এখনও নিশ্চিত করেনি, মানে তারা আর পড়বে না। এরকম প্রতি মাসে রিমুভ করতে হয় 50-60 জনকে, আবার ঘুরে তারা 40-50 জন যুক্ত হয়ে যায়। মানে যাদেরকে রিমুভ করি আবার যুক্ত হয়, ঘুরে ফিরে এসে আবার 2-1 মাস পর আবার যুক্ত হয়। ঠিক আছে, তো বিশ্বাসী যখন পাবা না, তাহলে এখানে আসার দরকার নাই তো। হ্যাঁ, আমি তো আর তোমাদের চোখ নাক মুখ বন্ধ করে পড়াচ্ছি না, বাট ঠকাচ্ছি না, বলো, তাই না? আমি তো একজন পার্সন, আমি তো পার্সোনালি তোমাদের সামনে কথা বলতেছি। এরপরও যদি তোমাদের পড়াশোনা নিয়ে এখনও দ্বিধা শেষ না হয়, তাহলে তো ওই 4 মাস হয়ে গেল, 4 মাস শেষের দিকে এখনও অনেকে যুক্ত হওয়ার জন্য, স্যার প্রথম থেকে ক্লাস শুরু করা যায় না। তোমার জন্য কি ঘুমাইছিলাম এতদিন, বলো? 3-4 মাস চলে গেছে, এখন এসে বলছে স্যার প্রথম থেকে ক্লাস করা যায় না। তাহলে প্রতি মাসে আমাকে নতুন নতুন ব্যাচ শুরু করতে হবে। 7-8 মাস চলে যাবে, তখনও বলবে স্যার প্রথম থেকে ব্যাচ শুরু করা যায় না। আরে বাবা বাবা, কি পড়াশোনা তোমাদের! হ্যাঁ, তো যাক, অনেক বেশি কথা বললে আবার মাইন্ড টাইন করে বসবানি, তখন বিপদ হয়ে যাবে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। বেশি কথা বলে ফেললাম, এর জন্য সরি, কিছু মনে করো না। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, একটু নিজের পড়াশোনা নিজে করে নিও। আচ্ছা, আমার মতো করে আমি পড়াই দিব, বাকিটা তোমরা কি নিতে পারবা না নিতে পারবা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, বাই, গুড নাইট।